ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। ডিজে বাপি যাক বাবা, এইসব ভাঙাভাঙির আগেই নতুন বাসা, নতুন বউ, নতুন চাকরি নিয়ে নতুন জায়গায় চলে যাব, ভালোই হলো। ঘটুদির জন্য বড় কষ্ট হয়। এই দোকানটা ভাঙা পড়লে ঘটু দিদি কোথায় যাবেন বলুন তো? কোথায় যাবে? মানুষটা কোনোদিন কারো কাছে হাত পাততে শেখেনি। ঘটু দিদিও একটা বিয়ে করেছিল, বরটা ছিল শ্রমিক নেতা। মালিক পক্ষ গুন্ডা লাগিয়ে ঘটু দিদির পরটাকে খুন করে দিল। সেই থেকে ঘটু দিদি একা আমাকে বড় ভালোবাসে, নিজের ছেলের মতো দেখে। ঘটু দিদির যা বয়স, সেই তুলনায় শরীরও তেমন ভাঙেনি। বিয়ে করতে চাইলে গন্ডা খানেক পুরুষ মানুষ এগিয়ে আসতো ঘটু দিদির জন্যে। কিন্তু না 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 না, ঘটু দিদি কোনো ব্যাপারে, এইসব কোনো ব্যাপারে কোনোদিন আমল দেয়নি। ঘটু দিদির মুখে খালি একটাই কথা, অভি রে অভি, আমি আমার স্বামীকেই সবচেয়ে বেশি ভালোবাসি, তার জায়গায় কাউকে কোনোদিন বসাতে পারবো না, কাউকে না, কাউকে না, কাউকে না। আচ্ছা, আমি ভুল করছি না তো? চাঁদুকে বিশ্বাস করে আগুনে ঝাঁপ দিতে যাচ্ছি না তো? এর আগেও চাঁদু ময়নার নাম করে আমার কাছে অনেক টাকা পয়সা খিচে নিয়ে গেছে। ঘটুদি তো প্রায় বলে, অভি রে অভি, তুই চাঁদুর কথা শুনে হাড়ি কাটে মাথা গলাস না, ও ভয়ানক ছেলে, ও বেঈমান ছেলে, তোর নামে তোর আড়ালে ও দীপুদার কান ভাঙায়। এই যে এই যে এই যে এই দোকানের ক্যাশ বাক্স থেকে ও কতবার টাকা চুরি করতে গেছে। আমি ঘটু দিদির জন্য বেঁচে গেছি। আসলে চাঁদুকে খাটাতে যে কেউ সাহস পায় না। ও বাসব হালদারের লোক, এমএলএর লোক। দীপুদাও এখন বুঝেছে ওইসব বাসবদা দিয়ে কিচ্ছু হবে না। যা কাজ করার, নিজের কাজ করার নিজেকে করতে হবে, নিজেকে। দূর বাবা, আমি এত বকবক করছি কেন? আমার সময় কাটতে চাইছে না। এখনো ওরা আসছে না কেন? কেন ময়না এখনো এলো না? আমার ভালো লাগছে না। দীপুদা তো প্রায় বলে সময়টা বড় গোলমেলে। সাবধানে থাকিস বাবা, দেখিস না ভিড় ট্রেনে, ট্রামে, বাসে লোকে মারামারি করে, গুতোগুতি করে দুবেলা যাতায়াত করছে। কেউ কারো কথা ভাবে না রে। যে যার নিজের চরকায় তেল দিচ্ছে, যে যার নিজের চরকায়। চাঁদুও কাউকে পাত্তা দেয় না। ও বলে, অভি, এখনকার দিনে যে যার মাথায় পাচ্ছে কাঁঠাল ভেঙে খাচ্ছে। কারো পাছায় কাপড় নেই, রাজা প্রজা সব ট্যাংটো, সব। বারোটা বেজে গেল, কই এখনো তো ময়না চাঁদু কেউ এলো না। তাহলে কি লগ্ন বদলালো? না না, সেটাই বা সম্ভব কি করে? আমার এবার একটু ভয় ভয় লাগছে, বুকটা কেমন খালি খালি লাগছে। আচ্ছা, আমি এখানে বকবক না করে বাইরে একটু এগিয়ে দেখবো, যদি ওদের দেখতে পেয়ে যাই সেই বরং ভালো। আমি একটু এগিয়ে দেখি, সেই বরং ভালো। আমি একটু এগিয়ে দেখি। কারা যেন এদিকে আসছে, হাতে টর্চ, লম্বা লম্বা লাঠি, মনে হলো পুলিশের লোক। কই দেখি তো। পুলিশের গাড়ি দাঁড়িয়ে রয়েছে, তার মানে আজ রাতেই ভাঙচুর হবে এখানে, সব শেষ হয়ে যাবে। না না, আমার এখানে থাকা ঠিক হবে না, আমি বরং পালিয়ে যাই, বিপদে পড়ে যাবো। আমি বরং পালিয়ে যাই। পালালে চলবে কেমন করে? আজ যে আমার বিয়ে, একটু বাদে চাঁদু ময়নাকে নিয়ে আসবে, আমায় দেখতে না পেলে কেলেঙ্কারি হয়ে যাবে। যা হয় হোক, আমি এখানেই থাকবো, যা হয় হোক এখানেই থাকবো। সময় কাটতে চাইছে না, ভালো লাগছে না। দেখি তো যদি চেনাশোনা কাউকে দেখা যায়। আরে দীপুদা না? ওই তো দীপুদা, ঘটু দিদি, মনোহর চাচা, নির্মলা বৌদি, আরে পাখি মিয়াও আছে সঙ্গে। সবাই দল বেঁধে আসছে, সঙ্গে পুলিশ। মানে আজ রাতেই, মানে আমি কি করবো? আমি ওদের জিজ্ঞাসা করবো, কেউ হয়তো চাঁদু ময়নাকে নিশ্চয়ই দেখেছে। হ্যাঁ, সেই বরং ভালো। এই যে শুনছো তোমরা?
কেউ জাদুকে দেখেছো? জাদু? আরে বাবা, আমার বন্ধু জাদুকে দেখেছো? বলো না জাদুকে দেখেছো, বলো না গো। আমি যে আমার সর্বস্ব তুলে দিয়েছি ওই জাদুর হাতে, সর্বস্ব। আজ যে আমার বিয়ে, ময়নার সঙ্গে আমার বিয়ে, আমরা নতুন করে জীবন শুরু করব, নতুন করে বাঁচবো, নতুন করে সংসার পাতবো। না 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 না, ওই একা একা গাছের মতো বাঁচা যায় না, একা একা গাছের মতো বাঁচা যায় না, যায় না, যায় না। আমি আমি সাইকেলটা কিনেছি, ভিডিও সাইকেল, 1000 টাকায় ময়নার জন্য কিনেছি। বলো না, বলো না তোমরা জাদুকে কেউ দেখেছো? বলো না, বলো না আপনারা কেউ জাদুকে দেখেছেন? বলুন না, বলুন না কেউ জাদু, বলো না কেউ জাদুকে দেখেছো? জাদু পালিয়েছে। হ্যাঁ, তোমার ময়নার সঙ্গে পালিয়েছে। ময়নার সঙ্গে? না না, মিথ্যে কথা, মিথ্যে কথা, সব বাজে কথা। জাদু আমার খুব ভালো বন্ধু, ময়না আমাকে খুব ভালোবাসে, আজ ওর সঙ্গে আমার বিয়ে। আমি আমার থেকে বেশি বিশ্বাস করি জাদুকে, খুব খুব ভালোবাসি ওদের, খুব ভালোবাসি, খুব খুব। জাদু হিরো হন্ডার জন্য পালিয়ে গেছে। সব বানানো কথা, সব সাজানো কথা, আমি শুনবো না, শুনবো না, শুনবো না, শুনবো না। ময়নার সাইকেল পছন্দ হচ্ছে না, ও চাই হিরো হন্ডা। হিরো হন্ডা? হ্যাঁ হ্যাঁ, হিরো হন্ডা, হিরো হন্ডা, হিরো হন্ডা। নীল আকাশের নিচে পৃথিবী, আর পৃথিবীর পরে ওই নীল আকাশ, তুমি দেখেছো কি? নীল আকাশের নিচে পৃথিবী, আর পৃথিবীর পরে ওই নীল আকাশ, তুমি দেখেছো কি? অভিরামের মতো মানুষেরা বারবার মার খায়, শুধু তবু কান্নার সমুদ্রে ডুবে মরে না। নীল আকাশ, মরবো কেন? সেই নীল মুছে কেন মরবো? দিয়ে আসে রাত, মরবো কেন? পৃথিবী ঝড়ে পাখির বাসা ভাঙে, ডিম মাটিতে গড়িয়ে পড়ে থেতলে যায়, থেতলে। তুমি রাতের সেই পাখি কাঁদে, নীরবতা দেখেছো কাঁদে পাখি, শুনেছো কাঁদে তো, কাঁদে, কাঁদে, কাঁদে তো, কান্না? কাঁদে না, কাঁদে। বাতাসে আবার বাতাসে আবার নতুন বাসার খোঁজে বেরিয়ে পড়ে। শুনেছো কি? মরবো কেন? কেন মরবো? মরবো কেন? নিবিড় আঁধার নেমে আসে ছায়া, ঘন কালো রাত, কলরব কোলাহল থেমে যায়, নিশীথ প্রহরী জাগে, তুমি দেখেছো কি? এই বেদনার তেগাছি মিলন মঞ্চের পক্ষ থেকে আয়োজক সংস্থাকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও নাট্য অভিনন্দন।
শুরু করছি এখনকার নাট্য প্রযোজনায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প অবলম্বনে নাটক শাস্তি। নাট্যরূপ প্রদ্যুৎ চট্টোপাধ্যায়, মঞ্চ নির্মাণ ও ভাবনায় পানু নস্কর, আবহ প্রেক্ষাপট দেবরাজ সর্দার, আলো স্বপন নস্কর, রূপসজ্জা পম্পা সর্দার, নির্দেশনায় বিশ্বনাথ কর্মকার, প্রযোজনায় তেগাছি মিলন মঞ্চ। শুরু হচ্ছে নাটক শাস্তি।
স্বামীটারে ঘরে আটকে রাখতে পারিস নে। সে থাকলে তা একটা ছিঁড়িছাদ হতো। বলি দাদা কি সারা জীবন জোয়ান ভাই আর ভাতকে বসে বসে গেলাবে? শুধু শুধু মিথ্যা কথা বলনি দিদি। চিরকাল কি মানুষ বসে বসে খায়? চাষের সময় লাঙল ঠেলে, বাবুদের মজদুর খাটে সময় অসময়। তা জোয়ান পুরুষ মানুষ একটু আধটু বাইরে হাঁটে যাবে না? স্বামীর সঙ্গে একেবারে উঠলে উঠছে। তবু যদি এই বিষ্ণুপুরের মেলায় ওই চাপাউলির পায়ের তলায় পড়ে না থাকতো। নন্টু, এ নন্টু, নন্টু। এই যে ওটা নন্টু কোথায় গো? ঘুমাচ্ছে। এই তার তোরে যা খেলা নিয়েছি না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ ধরো ধরো ধরো, টানো একবার টানো। কেমন? হ্যাঁ দাঁড়াও, এই তোমার জন্য নিয়েছি কান পাশা। এ নাও। এ বউ, আই দেখবি, আয় কি নিয়েছি একবার দেখবি। আয় খুব রেগে আছে না বউটা না? কি দাম কত গো ঠাকুরপো? বলবো কেন? ঠাড় করো, কত ইস্তাক হতে পারে। এর টাকার চুয়াক্কা, বুঝলে? এর টাকার চুয়াক্কা ছিদেম রুই কোনো দিন করেনি। এই আমাদের বিষ্ণুপুরীর মেলা গো, জমিদার বাবু একজোড়া পাশা কিনলে ঠিক এই প্যাটার্নে। আমিও বলি এই দেখি আমার বউটানের জন্য একজোড়া। এ পছন্দটা কিরকম? হ্যাঁ এত দাম? দামের কথা বলুনি বউটা, দামের কথা বলুনি। এই কদিন বুঝলে, এই কদিন 2 মুঠো টাকা উপার্জন করেছি আর 2 হাতে খরচা করেছি। হ্যাঁ ঠাকুরপো। তুমি কিচ্ছু জানোনি বউটান। এই কুপন, বুঝেছো? কুপন ধরো, এই এত বড় একটা 17 ইঞ্চি পাতা আছে, তাতে তুমি মনে করো 2টো টাকা ধরলে আর একটা ছক্কা, বুঝেছো? একটা ছক্কা এইরকম ভাবে ঘুরিয়ে দিলে ব্যাস, যদি দানে দানে মিলে যায় তুমি পেয়ে যাবে তার 4 গুণ টাকা। হ্যাঁ ঠাকুরপো এমন? আমি তো ভেবে মরি। ওই গোয়ালেদের রতন বলে গেল ছিদে পড়ে আছে সেই চপাউলির পায়ের তলায়। কে বললে? রতন গো রতন। রতন? হ্যাঁ। ওই শালা রতন সব মিছে কথা, বুঝেছো? সব মিছে কথা। আরে হিরিক হিরিক। তবে হ্যাঁ, একটা দিন মাত্র গেছিলুম। আরে সোনবার মতো জিনিস বটে বউটা। আরে এই যে আচ্ছল করে জল আনতে রাই, যমুনাতে যাই, এই যমুনাতে যাই গো, এই যাই গো যমুনায়। আমার কোথায় চললি ছোট? সারা দিন খালি বাইরে। তোমায় কি বলবো ঠাকুরপো, পাড়ায় তো কান পাতা যায়নি। এত রাত্রিরে জলের ঘাটে কার হাসি, কার আবার এই ছিদেম রুয়ের বউ। বাবা খুঁড়ে খুঁড়ে দণ্ডবাদ। টাটকা মুড়ি ভাজলাম, খাবে নাকি দুটো ঠাকুরপো? না। এই আসুন আসুন, চক্রবর্তী মশাই আসুন। এ দাদা তো ঘরে নি গো, সে মাঠে গেছে। না না গো, এই পাটের দানা কিনতে বেরিয়েছে গো। পাটের দানা কিনতে বেরিয়েছে? ঘর থেকে তারা টিউশন করলে বলবি বিষ্ণুপুরের মেলা দেখতে বেরিয়েছে। আগে না গো চক্রবর্তী মশাই, এই মেলা দেখতে গেছিলাম তো আমি গো। উফ, এবার বেশ বড় জোর মেলা গো চক্রবর্তী মশাই। এই ম্যাজিক আইছে, ম্যাজিক আইছে কলকাতা থেকে 3 দল। তারপর তোমার কি এই কুপন, এই কুপনের দলই তো আপনার মনে করে। তাছাড়া কীর্তনটাও আছে, কি বলিস? তা তো আছে গো। ওই গো খ্যান্তমণি ঢপ কীর্তন গো। বয়স হয়ে গেছে গো চক্রবর্তী মশাই, এখনো কি গলা। এই ধরতাই নিচ্ছে আসরের সেই গোড়া। এই শোন শোন, এদিকে এদিকে। সেই গোড়া থেকে গো, বুঝেছো? গোড়া থেকে। সেই গোড়া থেকে ওদিকে ধরতাই ধরতে গিয়ে এদিকে খোলতাই খুলে যাচ্ছে যে। কেন কেন চক্রবর্তী মশাই কেন? আরে কেন আবার? গ্রামে একটা সমাজ বলে বস্তু আছে তো নাকি? তোদের নয় চোখ কান বোঝা, আমরা জমিদারের গৌমস্তাগিরি করে খাই, তাই আমাদের একটু চোখ কান খুলে না রাখলে চলে না, বুঝলি? আগে কি হয়েছে না জানলি তো? আরে বাবা, জানবার ইচ্ছা থাকলে তবে তো জানবি রে বেটা। বে করে এনেছিস রূপসী একটা বউ, তাকে কিভাবে আগলে রাখতে হয়
সেটা শিখলি সেই অভিমন্যুর মা আর কি বলি বুঝের মধ্যে ঢুকতেই শিখলো, বেরোতে তো আর শিখিনি। যাকে যাক, পরের কেচ্ছা এই দুকে ফিরবে কখন? আগে ঠিক তো নি। হ্যাঁ, তা ঠিক না থাকলে আমার চলে কি করে বল? চোদ্দ কিস্তির খাজনাটা শেষ হতে চলল, গ্যালসনের মতো কি এসনে বাকি রাখবি? আগে আগে দাদা আসুক। হ্যাঁ, সে আমি জানি রে, দাদা ছাড়া যে তোর কোনো মুরদ নেই সেটা জানতে আমার বাকি আছে। যাকে যাক, জল খাবারের বেলা তো একবার আসবে নাকি? আমি নয় সে সময় একবার আসবো। হ্যাঁ, আমি চলি। হ্যাঁ, আজ যে বড় চুপচাপ। চুপচাপ না, কোষখানেক দূর থেকে আওয়াজে বোঝা যায় যে আমি কুড়িদের বাড়ির কাছাকাছি এসে গেছি। আর তাছাড়া কি জানিস, তোদের এই দুটো বইয়ের চিল্লা চিল্লিয়ার চুলোচুলির জ্বালায় না পাড়ার গাছে একটা কাকচিল সুস্থির হয়ে বসতে পারে না। তাই ভাবছিল আজ যে বড় চুপচাপ, দেখলেই ভয় হয়, মনে হয় এই বুঝি একটা খসলো। যাকে যাক, পরের কেচ্ছা, আমি চলি। হ্যাঁ, ও হ্যাঁ রে, আমি ফের আসবো বলিস তোকে। হ্যাঁ, জল খাবার বেলা আসবো তো, আমি চলি। হ্যাঁ, না পেরুনি পেরুনি, একটা একটা মাছ অব্দি পেরুনি। এ হারামজাদি, শোনে কেন শোনে গে? মাছ নেই, ফিরে আসছে না, বুঝলে দিদি? রাস্তার ধারে থেকে ওই গাছটা উঠে পেয়ারা পাচ্ছে সেই কালী মজুমদারের মেয়ে ছেলেটা, সেই সুন্দর মতন দেখতে ছেলেটা। আমারে দেখে ইশারাতে ডাকলে, বললে দুটো পেয়ারা নিবি? আমি বললাম দে দুটো, তাই এইগুলো দিলেন। রাখো দেখি। আর এমন বদমাস ছড়ে নেয়, ও যতবার আমি নড়তে যাই ততবার আমার গায়ে ছুঁড়ে ছুঁড়ে মারে, মেরে আমার গা। আমার না বলে কোথায় গেছিলিস? কোথায় গেছিলিস না বলে? হ্যাঁ, বিষ্ণুপুরে যারা মেলা দেখতে যায় তার কি আমারে বলে যায়? আহা, হায় ধরে নিয়ে। এই মেলা দেখতে যে যাওয়া যাবে তা তোর বাবার কি? হ্যাঁ, আমার বাবার জামাই যদি হয় আমি বলবো নি। আবার মুখের ওপর কথা? এই এ কি পড়েছিস এটা? সং সাজা হয়েছে? হ্যাঁ, সং চৈত্র সংক্রান্তি সং সাজাচ্ছ? হ্যাঁ, ঢপকে তুমি দল খুলবো গো। ওরে কানাই ফিরে আয়, ফিরে আয়, সেই চক অলির আসর থেকে তুই ফিরে বলি চলেছ কোথায়? হ্যাঁ, যেদিকে সুযোগ যাই চলে যাবো। কেন কেন পড়ে থাকবো তোমাদের এই সংসারে? দিন রাতের গঞ্জনা শুনবার জন্য কেউ চায় আমি এই বাড়িতে থাকি? কেউ ভালোবাসে আমার এই বাড়িতে? হ্যাঁ, এই ঘরের বউ হয়ে পাড়া চইরা বেড়াবি, দেশ শুধুর লোক নয় তোর কুচ্চ গাইবে, বুঝেছিস? তুই কি ভেবেছিস? তুই কি ভেবেছিস সবাই তোর গায়ে গুড় দিয়ে চাটবে? হ্যাঁ, নিজের কথা তো খুঁটিয়ে কেউ দেখবে না। যখন পাড়ার লোক বাড়ি করে এসে বলে যায় তোমাদের অমুক সেই চকলি আসলে পড়ে আছে, তখন ঘরের বউয়ের মনটা কেমন হয় সে খেয়াল আছে তোমার? সেই বারবার এক কথা এক কথা বলছি। এই দেখ, এই চবলির আসল তো আমার তো একটা দিন গেছিল, আর এই দুদিন তো আমি তো কুপন খেলেছি। আর আর কালকে সারা রাত্রি, কাল সারা রাত্রির ওই মাদুলির তরে ধর্না দিয়েছি পুরো শীত তলায় রে। কিসের তরে? মাদুলির তরে রে। আয় না, আয় দেখবি, আয়। সাক্ষাৎ শিবের মাদুলি, বুঝলি? বাবা এবছরে ছেলের নাম রাখবো ওরা শিবনাথ। একেবারে একেবারে সোনাদের কইরে আনলে। এই এত টাকা কোথায় পেলে গো তুমি? টাকা
সে টাকা আমার কাছে ছিল রে, টাকা আমার কাছে ছিল। তোমার কাছে টাকা ছিল? সে টাকা ছিল। ও তো জন্মেতে পয়সাও রাখতে পারোনি। আরে আমার কাছে নয়, মানে তোর ওই বাক্সে রে, বাক্সে ছিল। সর্বনাশ করেছে। তুমি আমার বাক্স থেকে টাকা রেখেছো? সে তো খাওয়ার টাকা গো। বড় করে রাখতে দিয়েছিল। তুমি সেই টাকা নিয়ে এই করেছো? খামোকা চেল্লাসনি তো বাবু। চেল্লাবো নি? আমার ভাল লাগে না। এই সে আমি দাদারে বুঝে বলবো কোন? দাদা যদি শোনে তোর ওই ছেলে পুলের তোরে মাদুলি গলার দিকে খরচা হয়ে গেছে, কিচ্ছু বলবে না, বুঝেছিস? কিচ্ছু বলবে না। এই পন না, পর দিকে কিরম মানাই দেখি তোর একবার। পন না রে, পন না। আচ্ছা দাঁড়া, আমি তোরে পড়ে দিচ্ছি, দে। দাঁড়াও, বলি এটা তোমার পেন নাম করি। ও আর আমায় না বলে কোনোদিন পাড়ায় পাড়ায় ঘুরবি নি, বুঝেছিস? আর তুমি আমারে কথা দাও, আমারে না বলে আর মেলায় মেলায় ঘুরতে যাবে না। তোর এই মাথা ছুঁয়ে দিব্যি করলুম, কোনোদিন যাবনি। কিন্তু কোনোদিন যদি শুনি ওই শালা কালী মজুমদারের মেজো ছেলে তোর ইশারা করে ডাকতেছে, দেখবি রে কি শাস্তি দেবো, দেখবি। হ্যাঁ গা, তুমি দেখবি, কি শাস্তি দেবে গো? দেখবি কি শাস্তি দেবো, শাস্তি দেখবি। দেবে? আমারে ফাঁসি দেবে দেখবি নাকি গো? দেবো কি বলো। দেবো, দেখবি। ও মায় তোলো তোলো, কি দেখো কান্ডু। তোলো 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 তোলো, দেখো সকাল সকাল। দেখো দেখিনি কি কাণ্ড। আমার সারাদিন কালি কেটে মরে সাথে কোয়ালিদের সংসারে। আমার তো ইচ্ছে করে নেই, আমার তো সাঁতার লোক থাকতে নেই, স্বামীদের সাথে বসে দুটো গপ্প করি। তা করলেই পারো, ও মানব কেউ করে নেই। চুপ কর কালামুখী, গতরে ফুরফুরে হাওয়া লাগিয়ে ওরম স্বামী সহ গুতলাতে সবাই পারে। তা খামাখা ওর ওপর ঝাল যাচ্ছ কেন? ও তো ঠিক কথা বলেছে নাকি? কালে কালে দেখবা কি বাকি হলে টিকটিকি বউয়ের হয়ে ঝগড়া করতে এসে যার মুরাদ থাকবে সেই ঢালাদি বউ নিয়ে ঢলিয়ে বেড়াবে নিজের পয়সা উপায় করে। সোমবাজার যে দাদার গতরে খায় তার গতরে পক্কা ঘাট লাগু। খবরদার দিদি, ওই হলো কুড়ে কথা মুখে আনবে না। কেন আনবুনি? আমি কি তাকে ভয় করি? ওই যে ওলো হারাম জাদি ছেলের মানদে সোনার মাদুলি কাট টাকা এলো তা আমি জানি না ভেবেছিস? সব যাবে, সব উচ্ছন্নে যাবে একেবারে। ওই ওই সকাল থেকে নিয়ে গেছে তো সাপে নেউলে। এই যে নবাবের জামাই আছে, তা হ্যারে হতো বাগা, বাড়িতে তো একটা কাচ্চিন পর্যন্ত বসতে পারে না। তো পুরুষ মানুষ একটা ঘরে রয়েছিস কেন? এই বোটের একটু সামলানো যায় না? আমি তো এই মাত্র এলুম তো। এই মাত্র এলুম, তা বলি কোন শ্বশুরের বাড়ি ছেলে এই 5 রাত? এই বৃষ্টিপুরীর মেলা দেখলুম একদিন। তারপর তোমার ওই ছোট বউ ছেলে পুলের তোরে ভয়ানক কান্নাকাটি করে, তাই ওই শিবের দৌড়ে মানত কইরে একটা মাদুলি কইরে নিয়ে এলুম। তারপর ভাবলুম এই স্যাগরাটা যখন হাতেই কাছেই আছে তখন আবার আনাচারেক সোনাতে গইরেই নিয়ে যায়। সোনা আনা চারেক সোনা? উপসী আছে সংসারে। উঠে দেবাকে তো মাটিতে পা পড়েনি, লক্ষ্মী ছাইড়েছে ভিটা থেকে। তুই থাম। সংসারে শান্তি আসবে কি করে বলতে পারো? থাম না। এই আনা চারেক সোনা সে তো অনেক দাম রে। তা রে এই টাকা পেলি কোথায়? টাকা? সে টাকা ছিল দাদা। ও হ্যাঁ দাদা, এই চক্রবর্তী মশাই ছিল, বলেছে আবার আসবে। কেন? চোট কিস্তির খাজনা গেল শোনাও বাকি ছিল, আমার যদি পারে এ শোনাও বাকি থাকে। বাকি থাকবে, বাকি থাকবে এ কথা তোকে কে বলেছে? পাছে খরচা হয়ে যায় সেজন্য গেল সোনের 12 টাকা আর এ সোনের 12 টাকা আমি গনে গনে 24 টাকা ওই ছোট বড় বাক্সে তুলে রাখতে দিচ্ছি। রসিদ লিখে নিয়ে আসুক, আমি 1 টাকা দিয়ে দিচ্ছি। আমি বলছিলাম কি দাদা, এই টাকাটা ঘরে আছে থাক না, সময় অসময় খরচা হতে পারে নাকি? হ্যাঁ, এই ধরো এই বর্ষাকাল আসতেছে, ঘোরামির একটা ঘর ছাওয়ার খরচা আছে, তারপর তোমার কি ওই একটা বাঁশ কেনার খরচা আছে। তার চেয়ে বলছিলাম কি দাদা, আর মন দিয়ে ধান্দা শোধ করে দাও দেন দেখি একবার। বলি কসমান ধান আছে তোর মনে ভর্তি? হ্যাঁ, 2 মণ ধান বার করে দিয়ে সব বছর গিলবি কি? কোথায় আর গিলি দাদা, বলি ধান হলিও যা আর না হলেও তো কোনো কথাই নেই। না না, সব ধান পানা কেন বার করা হবে নি? তুই যা দেখি এই ছোট বড় বাচ্চার টাকাগুলো আছে, গুলো নিয়ে আয় দেখি, যা।
ওই দেখেছো কাণ্ড, দেখেছো? হ্যাঁ, গরুগুলো জাবত করি সকাল থেকে পড়েনি, যাই হোক দেখেই আসি তাড়াতাড়ি। এদিকে এদিকে যাও, আমি সকালবেলা দিয়ে তবে বেরিয়েছি, তোকে যা বলা হলো তুই তাই কর। যা, ছোট মামার কাছে টাকাগুলো আছে, বার করে নিয়ে আয়, যা। ওই দেখেছো কাণ্ড? হ্যাঁ দেখেছো, সকাল সকাল আবার পোলোটা নেগে ভেঙে নাইলো। এই সময় অসময় একটু মাছ ধরতে হয় নাকি? হ্যাঁ, যাই দু কাছে কঞ্চি কোথায় পাই না গাছ। আয় হারামজাদা, এদিকে এদিকে বলা হচ্ছে 50 বার ধরে টাকাটা বার করে নিয়ে আয়, বার করে নিয়ে আয়, কথা কানে যায় না? হ্যাঁ, যা যা টাকাটা বার করে নিয়ে আয়। আরে আরে বাবারে বাবা, হ্যাঁ কি ব্যাপার, কি এত সাজগোজ কিসের এই দুপুরবেলা? দেবু ভালো চোখে পড়লো। বউ বলে যে একটা মনুষ্য ঘরে আছে, সে খাবার সময় টুকু ছাড়া তো সেটাও মনে থাকে না। বাবা রে বাবা, সেটা মনে না রেখে উপায় আছে? তোদের দুটো বইয়ের চেল্লা চিল্লির জ্বালায় বাড়ির কুকুর বাইরে বাইরে যায়, আর আমি তখন মনীষী চাও। হ্যাঁ, আমার তো সবেতেই দোষ, কথা কইলেই দোষ। বলি কি সুখে রেখেছো, হ্যাঁ, যে জিভ থেকে মধু ঝরে ঝরে পড়বে। মরি 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 রে, কি রুপিনা খুলেছে। এই খোল খোল, ও দুটো খোল, বুড়ো বয়সে ভাবনা দেখ না। দেখ দেখিনি, দেখ দেখিনি কাণ্ড। হ্যাঁ, এই ভেঙে যাবে নি। হ্যাঁ, ভাঙবো, ভেঙে ঘুইরে দেবো, এই ছাই পাশের সংসারে আগুন লাগিয়ে দেবো। চুপ কর, চুপ কর। 8 মাস কালি করে খেটে মরি কাদের জন্য? হ্যাঁ, কোন সাথে কোয়ালিদের খাবার জন্য? উনুনে নুড়ে জিলে পিন্ডি সেদ্ধ করি। দুঃখী আছে নাকি রে? দুঃখী, ও দুঃখী, দুঃখী। আসুন আসুন, কোথায় আসুন। বাড়ি ভুল হওয়ার চটি নেই, সেই 1.5 ক্রোশ দূর থেকে আওয়াজে বুঝতে পারছি যে আমি কুড়িদের বাড়ির কাছাকাছি এসে গেছি। তাহলে ওই আপনার হলো গিয়ে ওই দূষণের খাজনা হিসেবে ওই 24 টাকা। এই দাঁড়া, থাম, আমার খাতাটা দেখে একটু বলতে দে। বললেই হলো। হ্যাঁ হ্যাঁ, দুঃখী 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 দুঃখী, 24 টাকা 12 আনা 3 পাই। আর বাকি জমি ধানের দরুন, ধান হ্যাঁ 1.5 মণ হিসাবে দূষণের 3 মণ। বাকি জমি সে কি আছে নাকি? সে তো ভেঙে খেয়ে নিয়েছে, আর দূষণ হলো। আজ খেয়েছে, কাল তা উগড়ে দেবে, জমিদার ছাড়বে কেন বল? দেখুন, যে জমি চিহ্ন মাত্র নেই সে সব গাঙের গপবে, সে জমি ধরে দেবো করতে গিয়ে। আরে বাবা, এখন নিজে থেকে দিবি, জমিদার তো সেই হিসাব রাখেনি কতটা নদীর গব্বে গেছে। আর তাছাড়া সামান্যটুকু খাজনা না পেলে তারই বা চলবে কি করে? আজ নদীর গব্বে গেছে, কাল যদি চড় ওঠে, উঠে যদি 2 কাঠা জমি বেশি ওঠে, বলবে দুঃখী খাজনাটা একটু বাড়িয়ে দে। এই দেখুন চক্রবর্তী মশাই, এই খাজনা দূষণের 24 টাকা আপনি নিয়ে যান। হ্যাঁ, ও ধান বানাবে দিতে পারবো নি। হ্যাঁ পারবনি মানে? পারবো নি। এই সামর্থ্য না করলে কোত্থেকে দেবো? হ্যাঁ, ধান বানাবো নিজে থেকে দিবি, শুধু শুধু খামাকা মাথা গরম করে বসে কেনা, বসে কি? আমি তো তোদেরই লোক নাকি? তোদের সুখ অসুখের কথা বুঝি না? পেটের দায় গোমস্তাগিরি করে খাই, তা একটু আমার এই অবস্থা। ঠিক আছে, আমি আসছি। ঠিক আছে চক্রবর্তী মশাই, শুন 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 শুন, বসুন। আপনি খাজনা দূষণের 24 টাকা নিয়ে যান। হ্যাঁ হ্যাঁ, এই এই ছিদেব, 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 এদিকে এই ছোট মামার বাসে টাকাগুলো আছে, বার করে নিয়ে দেখি। যা। টাকা? এই টাকা মানে কি হলো কি? যা টাকা বার করে নিয়ে। এই টাকা মানে পাচ্ছি না। কি বললি? কি বললি হারামজাদা? আমি গনে গনে 24 টাকা ওই ছোট মামার বাসে তুলে রাখতে দিচ্ছি, সেই টাকা খরচা করলো কোন শালা? হ্যাঁ, এদিকে এদিকে খরচা হবে না। সোহাগী ভাদ্র বইয়ের মাদুলি করে আনলো কার টাকায়? তা আমি জানি না ভেবেছো? যাবে, সব উচ্ছন্নে যাবে, এই ভিটেতে ঘুঘু চড়বে। ছোট লোকের মেয়ে আনলে তার এই দুর্গতি। খবরদার, মুখ সামনে কথা কইবে। বলে ছোট লোকের মতো কইরে, বলে তোর মাদুরে কিসের দরকার? হ্যাঁ, বলো শরম খাকি, নাচ লজ্জার মাথা গুইরে খেয়েছিস? সোহাগের গোছালি নিকে গুইছে রাখতে দেখছিলে টাকা, মুখে আগুন মুখ
বাবার টাকায় মাদুলি করছিস সেই বাবাকে ডেকে নিয়ে আয়। আজ আমি কুরুক্ষেত্র বানাবো, সব ঘটনা খুন করবো। এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। দাদা বলি বলি সোনুটা তো ঘরেই রয়েছে দিদি, বট্টকে বলো সোনুটা ভাইয়ের জন্য খাজের টাকাটা দিয়ে দেয়। সতীপানা দেখাচ্ছে গো, সতীপানা বলে মাদুলির টাকা ভাই নে খাজনার টাকা দিয়ে দাও। দেখ দেখিনি কাণ্ড, বুড়ো শিবের মানত করা মাটিতে রাখতিনি। সিরাজ এদিকে 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 সালা এদিকে যা যা পরে দে বৌমা, যা যা পরে দে। দেখ দেখিনি কাণ্ড, বুড়ো শিবের মানত করা মাদুলি এইভাবে কেউ মাটি রাখে? হ্যাঁ, এই খাজনাটা কি করা যাবে? ধান বেলায় শোধ করবো, সম্মোচনা বেকারি খাটবো, তা বলে এই বুড়ো শিবের মানত করা মাদুলি। এবং তুই ভাত দাবার আমি চারটা ছেড়ে আছি। বৌরে আরে কি হলো কি এত চিল্লাচ্ছ কেন শুনি? এ গ্রাম একেবারে ভেসে গেছে রে, সেই সেই চক্রবর্তী ভাই রোয়াকে পর্যন্ত জল উঠে গেছে। তা কি করতে হবে শুনি? হ্যাঁ না বলছি চক্রবর্তী মশাই বাড়ির রোয়াক থেকে তো জলটা তুমি ফেলে দেয় আসতে পারে না, এ তোর সাথে কোনো কথা বলা চলে না বুঝলি। তোর বললুম একটা কথা আর তুই বুঝলি তার উল্টোটা। বলি এরকম বর্ষা যদি আরে 2-3 দিন হয় রে, এই গ্রাম বলে আর কিছু থাকবে নি, সবাই ডুববে গাঙের গপ্পে, বুঝেছিস? ভালোই ভালো তা ভালো না, ডাঙায় থেকে আতপেটা খেয়ে দিন কাটছে, ও জলের তলায় গেলে তো মনে হয় হাবুডুবু খেয়ে বাঁচবো। তোর এই ঢঙের ঠাট্টা শুনে না আর হাড়পিত্তি জ্বলে যায় বুঝলি। তুই ঘরে এক মুঠো চাল নি, এদিকে গ্রাম একেবারে ভেসে গেছে, আর এর মধ্যে যে তোর প্রত্যেকে ঠাট্টা আছে বাবু, আমি বুঝি রে বাবু। মনে আজ পড়েনি এখনো, আসতে কি হবে? ও ঘরে তো খুঁদো নেই এক মুঠো, থাকবে কোত্থেকে? বসে বসে গিললে তো কুবের আর ভান্ডারও ফুইরে যায়। আজ বলে তো নয়, সারা মাসে কীর্তন চলছে, বাবুদের জন কেটে লজ্জা পায়, তাদের চাল কিনে নিয়ে আসে, খোরাকে তো কারোর বন্ধ যায় না, সে জল থেকে ঝড় হোক আর বজ্জাঘাতি হোক, কারি কারি গেলেন তো কারোর কমতি নেই। ছোড়া ও সংসারে থাকতে গেলি না, ও খাটতে হবে খেতেও হবে, তাই বলে দিন রাত্রি আমার চাতাঞ্চনা করা সহ্য হয়নি বাবু। সহ্য যদি না হয় যেখানে পারে চলে যাক। বলে আপনি পায় না খেতে, শঙ্করাকে ডাকে, নিজেদের খোরাক জন্য না দুবেলা জোয়ান ভাই আর ভাতকে বসে বসে গেলাও। বসে বসে কি কাকে গেলাই? হ্যাঁ, এই যে যার খাওয়া খেতে খায়। খবরদার বলছি আমার মুখের উপর কথা কইবি রে। বলি কার তরে আমার মরায় ধান ভেঙে জমিদারের খাজনা সদাই। বলি তোরা কি একটা দিন নিশ্চিন্ত থাকতে দিবি না? দেখো বলি নিশ্চিন্তে থাকতে হলে এই সংসারটাকে একটু দেখতে হয়। এই পটের বিবিকে মাথায় করে দেখো তাহলে সংসারে শান্তি আসবে না, আসবে না সংসারে শান্তি। তোদের এই একটা না মরা পর্যন্ত না এ ভিটায় শান্তি আসবে না রে। শালা একটা কাকচির পর্যন্ত বসতে পারে না বাড়িতে। হ্যাঁ, বাড়িতে মানুষজন দিব্যি বসে আছে আমি দেখতে পাই। হ্যাঁ ওই কথাটাই তো জানো, ওই কথাটাই তো শিখিয়েছে তার ভাব ধরে মেয়েকে। হ্যাঁ বাবা জানতো মেয়ে বাবা জন্মালে সুখে থাকবে, তাহলে মনে জিপটাকে ছেলেবেলা ফেলে দিত। ঠিক আছে নাকি রে? ওই দেখো আবার সত্তর একটা। ও দুঃখী দুঃখী, এই আসুন আসুন চক্রবর্তী মশাই বসুন। এই দাদা তো ঘরে নি গো। সে কি গেল কোথায় সকালবেলা? আরে সে ভোর থাকতে থাকতে বার হয়েছে গো। এই আমাদের ওই নদীর ওপারে যে বড় ধানের জমিটা আছে, হ্যাঁ, ওই ধানগুলো মনে হয় পাক ধরেছে গো। আর এই দিকে যা জল বেড়েছে, এই 2-1 দিনের মধ্যে না কাটতে পারলি তা দিশে থাকবি না গো চক্রবর্তী মশাই। তাই ভোর থাকতে থাকতে বার হয়েছে গো। ও তো এখনই আবার আসবে তো নাকি? একবার আসবে, তারপর ওই কাটার মতন হলি 2 ভাই কাজ চিনে বেরোবো গো। কিন্তু কিন্তু এদিকে মহা মুশকিল হয়ে গেল ছিদেব। এই কি মুশকিল হলো চক্রবর্তী মশাই? আর বলিস না, কাল কোথাও কিচ্ছু নেই, হঠাৎ মেজবাবু এসে হাজির, সঙ্গে তামপুরা সারেঙ্গি চাকর মোসাহেব, সে এলাই ব্যাপার। আর এদিকে এদিকে কাছারির অবস্থা দেখে তো বাবু বেজায় রেগে টং। এই কেন কেন চক্রবর্তী মশাই কেন? আরে বাবা কেন আবার? ছাদ ফুটো হু করে জল পড়ছে, সেই
এখানে বিছানা পাতা হয়তো মাথায় জল পড়ে, ওখানে বিছানা পাতা হয়তো পায়ে জল পড়ে। আর তাছাড়া ঘরের মধ্যে মদের বোতল, ডিমের খোসা, ঘর একেবারে নৈনেত্য হয়ে গেছে। এই মদের বোতলগুলো একেবারে খালি, আরে একটা ভাঙা বোতল টোতল যদি। খালি কি রে? সে কি কেউ চোখে কানে দেখেছে? যাবি তো এক্ষুনি, চ চ চ গিয়ে দেখবে চ। তুমি কোথায় যাবো গো চক্রবর্তী মশাই? হ্যাঁ এক্ষুনি যে আমি আর দাদা দুজনে ধান কাটতে বেরাবো গো। আরে বাবা, ও জোলো ধান কাল কাটিস না রে বাবা, চলা চলা তোকে চলা। এই কালকে কাটলে কি ও ধানের দিশে থাকবে চক্রবর্তী মশাই? এইদিকে যা জল বেড়েছে, তাছাড়া ঘরে একজনের চাল নেই গো। তাই সকাল সকাল কাটতে পারলি না, সন্ধ্যে সন্ধ্যে তারা ঝেড়ে পুষলে এই মুদির দোকানে বদল দিয়ে দুটো চাল আনতে পারবো গো চক্রবর্তী মশাই। কিন্তু বাবু তো বলে পাইপ পাঠাতে বলেছিল, আমি কি করবো? বাবুরা ধরে না, চল আর ভাববার কিছু নেই, দুকে ফিরে এলে তুই চলে আসিস। হ্যাঁ আমি চলি। ও হ্যাঁ রে, এই আসার সময় কিন্তু দুখানা কিন্তু মনে করে নিস, হ্যাঁ ভুলিস নি। হ্যাঁ আমি চলি। এত সকালবেলায় চক্রবর্তী মশাই কেন এসেছিল গো ঠাকুরপো? কাচারি বাড়ি চাল ছাইতে হবে আজকে সারাদিন। ও, তাহলে আজও ধান কাটা হবে না? কি জানি, দাদা আসুক। হ্যাঁ, যা করবে তা তো বুঝতেই পারছি। দুদিন তবু আট পেটে জুটেছিল, আজ গোষ্ঠী শুদ্ধ হরি মটর। তখন দাদারা পই পই করে বলেছিলুম, এই শুধু শুধু নিকুত পরিত করতে গেল। ওইসারা কথাই বলে বাঘে চুলি 18 ঘা। ওইসারা জমিদার যখন ধরেছে ছাড়বে ভেবেছো নাকি আমাদের? হ্যাঁ, তোমার দাদারা তো শখ হয়েছিল, না খেতে খেতে খায় বাদ হয়ে রেখেছে, তাই জমিদারের বেগারটা দিয়ে বাঘটা সাইরে নেবে। না না, সে কথা হচ্ছে না। এই এক কথাকে না উল্টো করে ভাবা হচ্ছে তোমার জাতের স্বভাব, বুঝেছো? বলি যে জমির তরে বিনা পয়সার খাজনার বন্দোবস্ত, সেই জমি যখন গাঙের গপ্পে চলে গেছে, শুধু শুধু তার খাজনা দিতে যাবো কেন? ও সারা জমিদার নালিশ করে করুক, দুদিন নয় কোটবার করবো। হ্যাঁ, কার কত মুরাদ আমার জানা আছে। ওই যত দৌড় ঘরের বইয়ের দৌড় পর্যন্ত। আর জমি গেছে গাঙের গপ্পে, কাল ডাঙার জমি যাবে মহাজনের গপ্পে। মাটি সরাতে ভিক্ষেই বেরোতে হবে দৌড়ে দৌড়ে। হ্যাঁ, তোমাদের মতন যদি লক্ষ্মীর বাহন ঘরে থাকে, সারা লক্ষ্মী তো ধারে করে চোখ আসবে না। সকালবেলা খামোকা কথা বলাস না ঠাকুরপো। বলি লক্ষ্মী ছাইছে ভিটে থেকে কে? হ্যাঁ, কোন ছোট লোকের মেয়ের মন ভাঙাতে মোড়াই ভেঙে জমিদারের খাজনা শোধ হয়েছে? খবরদার, এই বাদ তুলবে না বলে দিচ্ছি। তুলবো নি, 100 বার তুলবো। বলি গতরের রক্ত জল করে টাকায় মাদুলি গাইলেছিলি, এর মধ্যে ভুলে গেলি তুই? হ্যাঁ, ওই অলক্ষণে মাদুলি না আমি টান মেরে ছুঁড়ে ফেলে দিচ্ছি। ওই বট ঠাকুর না বলবে হাতে করে সুতমনি। চুপ, গরম করে বট ঠাকুরপুর পায়ের তলায় গড় করে মন বিচতে লজ্জা করে দে ভাসুর সোহাগী। মুখ সামনে কথা কইবে। কেন? আমি কি তোকে ভয় করি? দেখে নু, বুঝলি কুমোর ভোর জল উঠেছে, তবু না কেটে ফেললি না, ও ধানের আর কিচ্ছু পাওয়া যাবে না। নে চ আর দেরি করিস নে, দোকানে কাছে না দেখি এই ঝলঝল করে মেরে দিই। কিন্তু এদিকে যে মুশকিল হয়ে গেছে। মুশকিল মুশকিল কিসে? হ্যাঁ, এই নেগেছে বুঝি সকাল থেকে? তা না গুকে, ও তো নেট তো নেগেই আছে। না না, ও কথা হচ্ছে রে। এই চক্রবর্তী মশাই আইছিল। কেন? কাচারি বাড়ি চাল চাইতে হবে আজ সারাদিন। কেন? চাল ফুটো। বলে নিজের চালে দুটো খড় বুঝে তো আমার সময় পায় না, পাকা ধান সবজি জমি ওদিকে ভেসে যাচ্ছে, আর এখন আমি যাবো জমিদারের বেকার খাটতে। এবার এলে বলে দিবি ও পারবো নি আমরা। বলেছিলুম, বললে করার আছে। হাত তার করার মুখে ঝাড়ু মারি। বলি খাজনার কম দাম দিতে পারি না বলে কি মাথাকে বিকিয়ে বসে আছে নাকি? হ্যাঁ, এবার হলে বলে দিবি সম্মানের দিন যা খেটেছি তাতে তোমাদের দেনা শোধ হয়ে গেছে। ফের যদি মেলার চোখ লাগাতে আসে। এই শুনেছিস বৃত্তান্ত? হ্যাঁ, ও বেকার দেওয়ার সময় আছে আমাদের নি। সে কি রে, জমিদার সবার তলব করেছে। আর তোর জমিদারের গোষ্ঠী তুষ্টি করি। বলি ঘরে একদানা চাল নেই, পাকা ধান সত্যি জমি ওদিকে ভেসে যাচ্ছে, এখন আমি যাবো জমিদারের বেকার খাটতে। এই দেখুন, এই স্পষ্ট বলে দিচ্ছি চক্রবর্তী মশাই, ও পারবো নি। আরে বাবা, আমি কি করব? জমিদার তো হঠাৎ নিজে মনে করেছে হাজির। নিজে হাজির থাকে তো নিজের চাল নিজে ছেড়ে দিন না। এই দেখুন, কথা বাড়ায়নি চক্রবর্তী মশাই, আমার দেরি হয়ে যাচ্ছে, অনেকক্ষণ যেতে হবে। এই যাবি কোথায়? বাবু বলে ধরে নিয়ে আয় এক্ষুনি। কোন শালা ধরবে আমার? ধরবে খাই না পড়ি। এই দেখুন, মামলা মোকদ্দমা যা পারে করো। ও যাবুনি আমরা যাবুনি। দেখ তোদের কি করে, শুধু দেখ।
এত দেরি হচ্ছে কেন? এই যে চক্রবর্তী মশাই, হ্যাঁ চলুন চলুন। আরে বাবা আমি গেলে হবে? এই এরা যদি না যায় তাই আমি কি করবো বল? কে যাবে না? কে যাবে না? এ দুকুরাম চল। চল না চল। আমি সময় দাদু খানা মনে করিস? ওই যে আমার হুকুম আছে, সবাইকে ধরে নিয়ে যাবো রে। চল চল চলো চল চল চলো ছেড়ে দাও, ছেড়ে দাও, দাদারে ছেড়ে দাও। দিদি, ও দিদি, দিদি গো, আমার কি হলো? আমি জানি না দিদি, এই আমাদের কি সর্বনাশ হয়ে গেল গো দিদি। দিদি, ও দিদি, এই সন্ধে হয়ে এলো যে, ওকে আমি বরং দেখি কারোর বাড়ি চারটে চাল পাওয়া যায় কিনা। না, ওরা তো সারাদিন পরে খেটে খুটে আসছে নাকি, এত দরদ থাকে তো আনকে যা ভিক্ষে ভেঙে লিখে যা সেদ্ধ করে। আমি পারবুনি আমি শাশুড়ির ঘরের বউ হয়ে রোজ রোজ ভিক্ষে মানতে আমি পারবুনি। 13 বছর বয়সে এসেছিল এ সংসারে, মড়াই ভরা ধান, গোয়ালে দুটো গরু। জানিস সংসারে লোক ছিল নে, নিজের ইচ্ছা মতন ফেলেছি ছইরেছি। আরে আর দিন দিন কি হলো ছোট, মনে হচ্ছে যেন জম গিলতে আসছে সংসারটাকে। এ কথা বলছো কেন দিদি? আজ অভাব হয়েছে, কাল তো আবার সচ্ছল হবে। ওরে না না, তুই বুঝতে পারছিস না যে এই চতুর্দিকে কালে ঘিরেছে, নইলে আজ বা কেন এমন হবে বল? আর দিন দিন ওর মূর্তি দেখেছিস, সে যেন দৈত্য দানবের মতো হয়ে উঠছে। মুখের ওপর কথা কইতে ভয় হয়। একার মাথায় সংসার, এই অভাব অনটন, তাই বোধহয়। শুধু আজ বলে তো নয় ছোট, মুখের দিকে তাকিয়ে দুটো বাক্যে বলেনি, বাক্যের মধ্যে বাক্যি ও ভাত বার কারি কারি গেল না রাক্ষসের সংসারে। বউ 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 ভাত দে। কি হলো, কথা কানে যাচ্ছে না বারবার? ঘর ভর্তি চাল ধরে ধরে সাইজে রেখেছ, ভাত বার লজ্জা করে না ভাত চাইতে? কি বললি হারামজাদি? হারামজাদি? যা সত্যি তাই বলেছি। বলি ভাত দেবার মুরত নয়, কিল মারবার গোসাই। চুপ কর তুই। কেন চুপ করব আমি? বলি ভুলির মধ্যে ভুলি, ও ভাত বার। এই রাক্ষসদের খাবার জন্য আমি ধরে ধরে চাল বিক্রি করব কেন? হ্যাঁ, কিসের তরে? রাগ চলস না আমার। সারাদিন পেটে একটা দানা পর্যন্ত পড়েনি, এই রাগ চলে আছে মাথায়। ওই মোল্লার দর মসজিদ পর্যন্ত রাত ফলাতেই যে ঘরের বইয়ের কাছে কেন, যখন জমিদারের পাইক টানতে নিয়ে গেল, তখন মুখ থেকে তো টু শব্দটি বেরোয়নি। কি বললি? দূর হয়ে যা আমার ভিটা থেকে। কেন যাব আমি আমার এই শ্বশুরের ভিটে থেকে? যদি ভাত দেবার মুরত না থাকে তাহলে ভর্তি করে দিয়ে আসো আমাকে এই বাজারের লাইনে। কি বললি হারামজাদি? বাজারের লাইনে? আজ তোর একদিন কে আমার একদিন, আজ আমি তোরা খুন করে। ও দাদা মেরুনি, মেরুনি।
লাস্টে গাড়ি চলে বাসে দিয়ে আসবো বুঝলি তুই তুই কাজ কর তুই ওই দাদার পুকুরে চলে বাসে দিয়ে যা রে যা ও দুটি ও দুটি বাপ রে বাপ একেবারে তো নিশুতি কারো দেখতে পাই না সব গেল কোথায় হ্যাঁ কাঁদে কে ছিদে সারাদিন ওদের দুটো বউ উপোস করেছিল তাই ভাবলাম চাল নিয়ে যাই খামোকা শুধু শুধু দারোগাটা তো দেরি করে দিল না রাখ দেখি রাখ চালটা রাখ হ্যাঁ ওদের কাঁদে কে দুকে আরে ছিদে শুধু শুধু বউদের ঝগড়ায় দুকে কেঁদে মরে কেন চক্করতি মশাই বড় বউয়ের মাথা দায়ের কম মেরেছে গো চক্করতি মশাই নাশ করেছে কে রে ছোট বউ হ্যাঁ না 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 এবার কি হবে গো চক্করতি মশাই শান্ত ম্যাডাম কাণ্ড কাকে না ঘটবে এই যাকে যাক এই মরেনি তো মরেছে চক্করতি মশাই হ্যাঁ এমন কি হবে চক্করতি মশাই সবটা বাঁচার উপায় বার করে দাও না চক্করতি মশাই কাজ কর তুই ছুটে কাছারি বাড়ি চলে যা সেখানে দারোগা সাহেব আছে গিয়ে বলবি সারাদিন খেটে খুটে এসে পাচ্ছে ভাত পায়নি তাই বচসা হতে ওই কোথায় বলে চক্করতি মশাই আর আমি বাঁচতে চাইনি বস চুপ চাই বস দেখ ছুরিটাকে তো বাঁচানোর কোনো উপায় নেই তো মেয়ে মানুষ যেরা এক মিনিটও টিকবে না তবে যে দাদার ফাঁসি হয়ে যাবে আরে বাবা নাও তো হতে পারে তবে কি জানিস এদিকে তোর বউয়ের ফাঁসি হবে কিন্তু হবে বউ গেলি বউ পাবো গো চক্করতি মশাই কিন্তু কিন্তু দাদা গেলি তো আর দাদা পাবো নি গো না 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 চক্করতি মশাই চার বাচ্চার উপায় বার করে দাও না চক্করতি মশাই থাম থাম দেখি থাম আমার একটু ভাত দিতে এক কাজ কর দারোগা সাহেব এলে বলবি বড় বউ বটি নিয়ে তাড়া করেছিল আর ছোট বউ দা দিয়ে ঠেকাতে গিয়ে গলায় কোপটা লেগে যায় ঠিক আছে কি খান্ডারিনি মেয়ে মানুষ মারি একেবারে জলন্ত বউটাকে টুপিয়ে টুপিয়ে খুন করে দিল হ্যাঁ বউরে এই দারোগা এলি বলবি যে বড় মতো বটিটা তারা তুই যা সত্যি তাই বলিস রে যা সত্যি তাই বলিস এই লাশ কোথায় এই কি নাম তোমার আগে আগে চিদাম রুই কে হয় তোমার আমার স্ত্রী কি শেখাচ্ছিল ওকে তুমি আগে কিচ্ছু না হুজুর কিচ্ছু না কোনটা করলো কে আমি করলাম না হুজুর না হুজুর আমি না হুজুর ও কোন আমার কোনো দোষ না বৌমা সত্যি না কি হুজুর বৌমা কোন করে না হুজুর আমি কোন করেছি হুজুর আমি চাপ তো কোন করে জানো না কে বাঁচানোর জন্য ঝুট বাদ বলছো সব
এই কোনটা করলে তুমি? আগে দা দিয়ে। তোমাদের কটা দা? আগে দুটো দা। আজ ওই কাটবো বলে আমার সবই দাখান আমি সব কাট থেকে নুইকে রেখেছি। খুনটা করলে কেন? আমি ওকে একদম সহ্য করতে পারতাম না, একদম সহ্য করতে পারতাম না। ওর সঙ্গে আমার নিত্য লেগেই থাকতো, তাই আমি ওকে খুন করেছি। এই কি করি? জি সাহেব তোলো এটা। আরে তুমি চলো আমার সাথে থানায় চলো, চলো। খুন করে না হুজুর, বাবা খুন করে না হুজুর, খুন করে না হুজুর, বাবা খুন করেনি হুজুর, খুন করেনি, আমাকে ছেড়ে দাও হুজুর, কোনো দোষ নেই হুজুর, বাবা খুন করেনি হুজুর। সমস্ত সাক্ষ্য প্রমাণ ও তথ্যাদি বিচার বিশ্লেষণ করে আদালত এই সিদ্ধান্তে এলো যে আসামি চন্দ্রা রুই তার বড়জা ফুলরা রুইকে খুনের অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হলো। হ্যাঁ এই ওঠো ওঠো, সারাদিন তো ঘুমিয়েই কাটালে, ওঠো ওঠো। এক আশ্চর্য স্বপ্ন দেখছিলাম গোসাই। হ্যাঁ, এরই মধ্যে ঘুমালি আবার স্বপ্নও দেখলি? শোন, তোর স্বামী তোর সাথে দেখা করতে আসবে। কে? তোর স্বামী ছিদেম রুই। না না না, আমি আমি কারোর সঙ্গে দেখা করবো না। আমার কেউ নেই। আচ্ছা আচ্ছা স্যার, এই ভোরের স্বপ্ন সত্যি হয় না? কি জানি মা, তবে এইটুকু জানি, যার ফাঁসির দড়ি মাথার উপরে ঝুলছে তার সব স্বপ্নই মিথ্যে হয়ে যায়। ও কথা বলুনি সাহেব, ও কথা বলুনি।
করে গো সাহেব, আমার আমার বড় ভয় করে। ভয় করে রে মা, আজকের দিনে সবারই ভয় করে। না না না, তার তরে নয় গো সাহেব, তার তরে নয়। ভয় করে ওই ওই ভোরের দেখা স্বপন যদি মিথ্যে হয়ে যায়। তাই তুই জানিস তোর স্বামী রোজ ওই জেলা সাহেবের কাছে এসে তার পা ধরে কান্নাকাটি করে শুধু তোর সাথে একটু দেখা করার জন্য। ওই ওই শুনতে পাচ্ছিস? না হুজুর, ও খুন করেনি হুজুর, ও খুন করেনি হুজুর, ওকে ছেড়ে দাও হুজুর, ও খুন করেনি। ওকে শুনছো? ও খুন করেনি। আমার কথা তুমি শুনতে পাচ্ছ? তুমি বাড়ি ফিরে যাও গো। তুমি বাড়ি ফিরে যাও। বউ গেলে তো তুমি বউ পাবে, কিন্তু দাদা গেলে তুমি তার দাদা পাবে না। তুমি ফিরে যাও, তুমি ফিরে যাও। আমার কথা তুমি শুনতে পাচ্ছ? শুনছো আমার কথা? তুমি ফিরে যাও, ফিরে যাও। শোনো না, ওই বালিশের নিচে সেই মাদুরি খান আমি রেখে এসেছি। তুমি তোমার নতুন বউরে পয়রা দিও। কাল আমি যাব, আমি আমার নতুন স্বামীর ঘরে গো। আমার কথা তুমি শুনতে পাচ্ছ? শুনছো? তুমি ফিরে যাও, তুমি ফিরে যাও। এখান থেকে তুমি চলে যাও। তার তোরে যে ছেলে পিলে হবে না, তুমি তারে আদর করতে করতে আমার তুমি ঠেক ভুলে যাও। আমার তুমি ঠেক ভুলে যাও। ছেড়ে দাও হুজুর, খুন করেনি, আমি খুন করেছি হুজুর, ছেড়ে দাও। নমস্কার। আমাদের প্রিয় দল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জাতীয়তাবাদী গৌরীক অভিনন্দন জানাই এবং মইপিটের বিভিন্ন বুথ থেকে আগত সকল তৃণমূল কংগ্রেসের কর্মী দরদি সমর্থকবৃন্দকে আমার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন প্রণাম সালাম নমস্কার জানিয়ে আজকের এই সভায় গুটি কয়েক কিছু বক্তব্য রাখছি। আজকের দিনে আমরা মইপিটের মাটিতে তৃণমূল কংগ্রেসের ব্যানারে দাঁড়িয়ে শহীদ অশ্বিনী মান্নাকে চিরস্মরণীয় করে রাখার লক্ষ্যে আমরা আজকের যে এই অনুষ্ঠান করছি, যারা আমরা উপস্থিত হয়েছি, আমরা যারা তৃণমূল কংগ্রেসের কর্মী আছি, আমাদেরকে সর্বপ্রথম বুঝতে হবে আমরা বিগত দিনে কোনো না কোনো রাজনৈতিক দলের ছত্রছায়ায় থেকে কোনো না কোনো নেতার নেতৃত্বে কোনো না কোনো দলের নীতি আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমরা রাজনীতি করেছিলাম। আজকের দিনে দাঁড়িয়ে আমরা প্রত্যেকে এসইউসিআই পার্টির অত্যাচার, এসইউসিআই পার্টির সন্ত্রাস আর নিপীড়নের বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা প্রতিবাদে গর্জে উঠে আজকে তৃণমূল কংগ্রেসের পতাকা তলে এক হয়েছি। যে দলের পতাকা তলে আমরা এক হয়েছি সে দল সম্বন্ধে আমাদের জানতে হবে, সেই নেত্রীর নীতি আদর্শ, সেই দলের নেত্রীর লড়াই সম্বন্ধে আমাদের জানতে হবে, আর সর্বাঙ্গীনভাবে শহীদ অশ্বিনী মান্না সম্বন্ধে আমাদেরকে জানতে হবে। আজকের দিনে আমরা যারা রাজনৈতিক কর্মী আছি আমাদের আরো সহিষ্ণু হতে হবে। আমাদের আগামী দিন অনেক বড় লড়াই, 2026 সালের বিধানসভা নির্বাচনের লড়াই। শহীদ অশ্বিনী মান্না স্বপ্নকে আমাদেরকে বাস্তবায়িত করতে হবে। শহীদ অশ্বিনী মান্না এমন একটি নাম, 1965 সালে তার জন্ম, 1965 সাল থেকে 20 বছর বয়সে রাজনীতিতে পদার্পণ। সিপিআইএম পার্টির হাত ধরে তৎকালীন এসইউসিআই কমিউনিস্টের বিরুদ্ধে দাঁড়িয়ে মইপিটের মাটিতে জোরদার জমিদারদের বিরুদ্ধে কৃষকদের জমি পাইয়ে দেওয়ার তার যে লড়াই, মইপিটের কিশোরী মোহনপুরের শ্রীকান্ত পল্লী থেকে শুরু করে নগেনাবাদের বোসের চক, প্রত্যেকটা জায়গায় তার যে ভূমিকা, কৃষকদের জমি পাইয়ে দিতে হবে, জোরদার জমিদারদের উৎখাত করতে হবে,
সারা মইপিটের মাটিতে লড়াই সংগ্রাম করে কৃষকদের স্বার্থে তার লড়াই, আর তার লড়াইয়ের গুরুত্ব ছিল অপরিসীম। শুধু রাজনীতি নয়, রাজনীতির বাইরেও তার একটা পরিচিতি ছিল। তার যাত্রা এবং থিয়েটার, তার অভিনয়ের জগৎ ছিল অনেকটা বড়। কিন্তু 65 বছর পর যখন 60 বছর বয়স হলো, দীর্ঘ 53 বছরের তার যে রাজনৈতিক জীবন, একটা সময় 2018 সালে তিনি ভেবেছিলেন, দীর্ঘদিন ধরে সিপিআইএম পার্টির কর্মীদের জন্য লড়াই করেছেন। দীর্ঘদিন ধরে লড়াই করার পর একটা সময় তিনি বুঝেছিলেন যে এই সিপিএম পার্টির ব্যানারে দাঁড়িয়ে আর কর্মীদেরকে রক্ষা করা যাবে না। যে যখন মইপিটের বিভিন্ন প্রান্তে সিপিএম পার্টির কর্মীরা দিকে দিকে এসইউসিআই পার্টির হাতে মার খাচ্ছিল, যেদিনকার দাঁড়িয়ে 2009 সালে বাবলু মার্ডারের পর এসইউসিরা সারা মইপিটের মাটিতে রোলার চালাচ্ছিল, তখন ওসনি মান্নার মতো নেতৃত্বরা তৎকালীন সময়ে দাঁড়িয়ে ভেবেছিল এই সিপিএম এর হাতে থেকে, এই সিপিএম এর সঙ্গে থেকে কর্মীদেরকে বাঁচানো যাবে না। তাই তো 2018 সালের পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে দাঁড়িয়ে দীর্ঘ 53 বছরের যে সিপিএম এর সঙ্গে থাকা রাজনীতি, সেই রাজনীতিকে প্রত্যাখ্যান করে মইপিটের মানুষের শান্তি আর উন্নয়ন প্রতিষ্ঠার লক্ষ্যে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন। তৃণমূল কংগ্রেসে যোগদান করে শুধু মইপিট নয়, পাশাপাশি ভুবনেশ্বরী অঞ্চল এবং মইপিট অঞ্চল, এই দুটি অঞ্চলের বিভিন্ন প্রান্তে যখন তৃণমূল কংগ্রেসের ব্যানারে কোনো মাইক উঠত, যখন তৃণমূল কংগ্রেসের ব্যানারে কোথাও মাইক্রোফোনটা দাঁড় করানো হতো, সর্বপ্রথম বক্তব্য দিতেন কিন্তু শহীদ ওসনি মান্না। সে মানুষটা মৃত্যুবরণ করেছে। মৃত্যুর আগে পর্যন্ত এসইউসির সঙ্গে লড়াই করেছে। মৃত্যুর আগে পর্যন্ত ভেবেছিল মইপিটের মাটি থেকে এসইউসিকে মুছে ফেলতে হবে, মইপিটের মাটিতে তৃণমূল কংগ্রেসকে প্রতিষ্ঠিত করতে হবে। সেদিনকার দাঁড়িয়ে যে জায়গাটাতে, যে বদ্ধভূমিতে আমাদের প্রিয় রাজনৈতিক অভিভাবক খুন হয়েছিলেন, উদ্দেশ্য কিন্তু কোনো ব্যক্তিগত উদ্দেশ্য ছিল না। সেদিন উদ্দেশ্য ছিল তৃণমূল কংগ্রেসের নেতা পিন্টু প্রধানকে বাঁচিয়ে আনতে হবে। পিন্টু প্রধানের বাড়ির সামনে এসইউসিরা বোমা ফাটাচ্ছে, সেখান থেকে পিন্টু প্রধানকে বের করে আনতে হবে। একটা মানুষ সারাটা জীবন ধরে রাজনৈতিক কর্মীদের একজন নেতা হিসাবে প্রত্যেকটা কর্মীদের যে জীবন জীবিকা, তাদের যে নিরাপত্তার স্বার্থে তার যে চিন্তা ভাবনা, তার যে সুদৃঢ় লড়াই, মৃত্যুর আগের মিনিট পর্যন্ত তার যে চিন্তা ভাবনা ছিল মইপিটের মাটিতে কর্মীদেরকে বাঁচাতে হবে, মইপিটকে শান্ত করতে হবে, মইপিটকে এসইউসির হাত থেকে মুক্ত করতে হবে। তাই তো একজন অশ্বিনী মান্না শহীদ হয়েছেন। আর সেই অশ্বিনী মান্নার রক্তে শুধু মইপিট নয়, সারা কুলতলির মাটি থেকে এসইউসিআই নামক নরখাতক দল, যে দল দীর্ঘদিন ধরে মইপিট তথা কুলতলির মাটিতে খুন সন্ত্রাস কায়েম করে যুব সমাজের হাতে অস্ত্র তুলে দিয়ে নেতাদের পকেট ভর্তি করেছিল, মৎস্যজীবী আন্দোলনের নাম করে জয়নগরের পার্টি অফিসে ফুর্তি করেছিল, সেই রাজনৈতিক দলের নেতারা কুলতলির মাটি থেকে ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। তাই তো আজকের দিনে বলতে ইচ্ছা করে, তুমি আছো তুমি রবে কোটি প্রাণের হৃদয়ে। শহীদ ওসনি মান্না মৃত্যুবরণ করেনি, শহীদ ওসনি মান্না আজও বেঁচে আছে। শহীদ ওসনি মান্না সারা জীবন বেঁচে থাকবে। যতদিন তৃণমূল কংগ্রেসের পতাকাটা উঠবে, যতদিন তৃণমূল কংগ্রেসের কর্মীরা এলাকার বুকে বিচরণ করবে, শহীদ ওসনি মান্না মিশে আছে মইপিটের প্রত্যেকটা উন্নয়নের সঙ্গে। শহীদ ওসনি মান্না মিশে আছে মইপিটের শান্তির সঙ্গে। মরতে পারে না, শহীদ হয়েছে ঠিক আছে, কিন্তু ওসনি মান্না সারা জীবন বেঁচে থাকবে যতদিন তৃণমূল কংগ্রেস মইপিটের মাটিতে থাকবে। তাই তো আজকের দিনে যারা তৃণমূল কংগ্রেস করতে আসছে, আজকের দিনে যারা তৃণমূল কংগ্রেসের যুবকর্মী আছে, আজকের দিনে যারা তৃণমূল কংগ্রেসের কর্মী আছে, তাদেরকে আরো লড়াকু হতে হবে। আজকের দিনে আমরা লক্ষ্য করি তৃণমূল কংগ্রেসের যারা কর্মী আছে, ঠুনকো আঘাতে, পান থেকে চুন খসলেই দলের বিরুদ্ধে, নেতৃত্বের বিরুদ্ধে চায়ের দোকানে অনেক গল্প করে। আমি সেই সব বন্ধুদের বলি, রাজনীতি এত সহজ নয়। যে মানুষটার স্মৃতিচারণে আমরা এখানে দাঁড়িয়ে আছি, একবার পড়ে দেখবেন তার জীবনীটা। লড়াই করতে করতে নিজের ভাইকে হারিয়েছেন, কিন্তু ভেঙে পড়েনি কোনোদিন। অনেক নিজের দল থেকে অনেক কষ্ট পেয়েছে, নিজের নেতৃত্বদের কাছ থেকে অনেক অপমান, লাঞ্ছনা, বঞ্চনা পেয়েও লড়াইয়ের মাঠ থেকে সরে আসেনি। রাজনীতি উথাল পাতালের মতো,
রাজনীতি অনেক কাটা বেছানো পথ। সেজন্য আমাদের লক্ষ্য থাকতে হবে যে আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে মইপিটের মাটিতে প্রতিষ্ঠিত হব, আমি একদিন তৃণমূল কংগ্রেসের ব্যানারে একজন ভালো কর্মী হব। এই টার্গেটকে সামনে রেখে, এই লক্ষ্যকে সামনে রেখে আমাদেরকে চলতে হবে। আমাদের উদ্দেশ্য হতে হবে তৃণমূল কংগ্রেস কিভাবে প্রতিষ্ঠিত হবে, আমাদের উদ্দেশ্য হতে হবে তৃণমূল কংগ্রেস আরো কিভাবে সুসংগঠিত হবে, আমাদের উদ্দেশ্য হতে হবে তৃণমূল কংগ্রেস আমাদের দ্বারা কিভাবে সমৃদ্ধ হবে। এই উদ্দেশ্য নিয়ে আমাদের লড়াই করতে হবে। রাজনীতি আজকের দিনে দাঁড়িয়ে একটা পরিবারের 5টা ভাই থাকলে প্রত্যেকের মধ্যে দ্বন্দ্ব থাকে, ঠিক তেমনই রাজনীতি করতে এসেছি। রাজনীতি হলো বিনা সুতোর মালা, যে মালাতে কোনো সুতো নেই, কিন্তু বিভিন্ন পরিবার থেকে এক একজন করে উঠে এসে তৃণমূল কংগ্রেসের জোড়া ফুলের একটা মালা তৈরি হয়েছে। এ মালায় দ্বন্দ্ব থাকবে, এ মালায় গন্ডগোল থাকবে, সবকিছু মিটিয়ে নিয়ে লক্ষ্য পূরণের জন্য এগিয়ে যাওয়ার নাম হচ্ছে রাজনৈতিক কর্মী। সেজন্য আপনারা প্রত্যেকে মাথায় রাখবেন, আর মইপিটের মাটিতে যেন কোনো খুন সন্ত্রাস না হয়। মইপিটের মাটিতে অশ্নি মান্ডার আত্মবলিদান, অশ্নি মান্ডার রক্তে মইপিট যে অভিশাপ মোচন হয়েছে, একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, একজন রাজনৈতিক অভিভাবকের রক্তে আমরা ধুয়ে মুছে সাফ করে সুন্দর সমৃদ্ধশালী মইপিট গড়ব। এই শপথ আমাদেরকে নিতে হবে আজকের এই সেমিনার হল থেকে। আমাদেরকে আরো বেশি করে দায়িত্ব নিতে হবে, যাতে করে তৃণমূল কংগ্রেস বিরোধীদের সঙ্গে ভালো করে লড়াই করতে পারে। আমরা দেখেছি লোকসভা নির্বাচনে বিভিন্ন বুথে আমরা খারাপ রেজাল্ট করেছি, সেই সব বুথগুলোর কর্মীদেরকে আরো নত হতে হবে। যে যত নত সে তত উন্নত। আমাদের মধ্যে আত্ম অহংকার, আমিত্ব বোধকে ভুলে যেতে হবে। আমাদেরকে ভাবতে হবে আজকের দিনে আমরা যারা এখানে বসে আছি, শুধু আমরা একজন মানুষ নয়, একজন মইপিটের নাগরিক নয়, একটা মানুষের উপরে মইপিটের 500 থেকে 700 করে জনসাধারণের দায়িত্ব আপনাদের ঘাড়ে। আপনাদের চলাফেরা, আপনাদের ব্যবহার, আপনাদের অ্যাটিটিউডের উপর নির্ভর করবে আগামী দিন তৃণমূল কংগ্রেস সমৃদ্ধশালী হবে না আগামী দিন তৃণমূল কংগ্রেস ধ্বংসস্তূপে পরিণত হবে। সেজন্য আপনাদেরকে মানুষের পাশে, মানুষের সুখ দুঃখের সাথী হয়ে উঠতে হবে। মানুষ যেন ভোট দিতে যাওয়ার সময় নয়, মানুষ তার বিপদে পড়লেই যেন তৃণমূল কংগ্রেসের কর্মীটার নাম আগে মনে আসে। মানুষ বিপদে পড়লে তার পাশে গিয়ে দাঁড়াতে হবে, সুখ দুঃখে সাথী হতে হবে মানুষের। তাহলে পরে মানুষকে ভয় দেখাতে লাগবে না, রিগিং চাপ্পা করতে লাগবে না, মানুষ ভালোবেসে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে। একটা কথা আপনারা ভাববেন, কোনোদিন ভয় দেখিয়ে চোখ রাঙিয়ে বোমা বন্দুকের রাজনীতি করে বেশি দিন ক্ষমতায় টিকে থাকা যায় না, সাময়িক ক্ষমতা পাওয়া যায়। সেজন্য প্রত্যেকটা রাজনৈতিক কর্মীকে বলবো, আপনারা সুদৃঢ়ভাবে লড়াই করুন। তৃণমূল কংগ্রেসের সকল নেতৃত্ব, বিধায়ক থেকে শুরু করে ব্লক সভাপতি আপনাদের সাথে আছে, পাশে আছে। আগামী 26-এর বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখে, মইপিট বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েতের উন্নয়নকে সামনে রেখে, আর মইপিটের মাটিতে শহীদ অশ্বিনী মান্নার আত্মবলিদানে যে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে, সেই শান্তিকে সামনে রেখে আমরা মানুষের কাছে ভোট চাইতে যাব। ভয় দেখিয়ে নয়, জুলুম করে নয়। এখন থেকে মানুষকে ভালোবাসতে হবে, এখন থেকে মানুষের সুখ দুঃখের সাথী হতে হবে, এমনভাবে মানুষের সঙ্গে মিশে যেতে হবে 26-এর বিধানসভা নির্বাচনে। আর যেন মানুষকে চোখ না রাঙাতে হয়, ভালোবেসে যেন মানুষ আমাদেরকে ভোট দেয়, এ দায়িত্ব আপনাদের নিতে হবে। এই শপথ নিয়ে আজকের এই সেমিনার হল ছাড়তে হবে। এটুকু বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, আমাদের প্রিয় নেতা গণেশ মণ্ডল পিন্টু প্রধান জিন্দাবাদ। নমস্কার। আমি ধন্যবাদ জানাই আমাদের মইপিট বৈকুণ্ঠপুর আঞ্চলিক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি। তিনি তার অত্যন্ত সুদক্ষ নেতৃত্বের মধ্য দিয়ে তার মূল্যবান বক্তব্য আপনাদের সামনে পরিবেশিত করেছেন। এখন আমরা আমাদের সাথে আমরা খুবই আনন্দিত, আমরা আজকের এই মঞ্চে আমরা আপ্যায়ন জানিয়েছিলাম আমাদের প্রথম শহীদ পরিবারের সদস্য সম্মানীয় শহীদ বাবলুদার ভাই সম্মানীয় পরেশ দাস আমাদের আজকের এই অনুষ্ঠানে তিনি যোগদান করবে বলে তিনি আজকের আমরা এই মঞ্চে তাকে পেয়ে আমি সবাইকে বলবো একবার জোরসে করতালি দিয়ে তার জন্য একবার সংবর্ধনা জ্ঞাপন। এবং আমরা পেয়েছি এখানে আমাদের আরো এক বিজেপির সদস্য হিসেবে দাঁড়িয়েছিলেন, পঞ্চায়েত সদস্য, কিন্তু পরাজিত হয়েছেন সেই সম্মানীয় এবং প্রাক্তন মেম্বার কাকলি জানা মহাশয়, তিনিও আজকের আমাদের এই সভায় এসে উপস্থিত হয়েছেন। সবাইকে বলবো করতালি দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করতে।
আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের আর এক এসওসি থেকে আসা সম্মানীয় অসিত জানা মহাশয়, তিনিও আমাদের সাথে এখানে উপস্থিত আছেন, আমাদের সাথে ছিলেন এবং কোনো ক্রমে চলতে গিয়ে ভুল ত্রুটি হয়েছিল বলেই আমাদের সদ্য পিন্টু মণ্ডল তিনিও এসে আজকের বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে আজকের পতাকা ধরবেন এবং আসছে কানাই শাসমল তিনিও আসছেন এবং মীর বৈদ্য তিনিও আসছেন। প্রত্যেকেই একসাথে আমাদের নেতৃত্বরা ব্লকে আছেন। এরা খুবই গুরুত্বপূর্ণ নেতৃত্ব, এরা নেতৃত্ব দিত এই অঞ্চলে। আজকের মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হয়ে আজকে তারা তৃণমূলের পতাকা তলে আসীন হয়েছে। তাই একসাথে আমরা আমাদের যারা বরণ করে নিচ্ছেন আর কয়েকজন এলে একসাথে এনাদেরকে আমরা বরণ করে নেব। এখন বক্তব্য রাখার জন্য আমি প্রথমে আমাদের দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের সদস্য সম্মানীয় শ্যামপদ নস্কর মহাশয়কে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার জন্য আবেদন করছি। সবাইকে নমস্কার। আজকের মইপিট তৃণমূল কংগ্রেসের আহ্বানে শহীদ অশ্বিনী মান্নার স্মৃতিচারণ তার মঞ্চে দাঁড়িয়ে আজকের আমরা তৃণমূল কংগ্রেসের যে রাজনৈতিক সেমিনার, সেই সেমিনারে মঞ্চে দাঁড়িয়ে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই, প্রথমে তার পরিবারের প্রতি সমবেদনা জানাই। আজকের মইপিটে আগে আমরা শুনতাম যে যার আছে চওড়া পিঠ সে যাবে মইপিট, তাই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী, বাংলার আপসীন সংগ্রামের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য কুলতলি বিধানসভার বিধায়ক, আমাদের সকলার বিধায়ক, প্রিয় বিধায়ক, তার নেতৃত্বে মইপিট আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের আয়োজিত যে শহীদ অশ্বিনী মান্নার স্মৃতিচারণ মঞ্চে বিগত কয়েকদিন ধরে যে ফুটবল টুর্নামেন্ট 7ই জানুয়ারি থেকে শুরু হয়েছে, আজ 10ই জানুয়ারি, তাই সবাইকে ইংরাজি নববর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই। মঞ্চে আজকের যিনি সভাপতিত্ব করছেন কুলতলি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা কুলতলি পঞ্চায়েত সমিতির মৎস্য প্রাণী দপ্তরের কর্মাধ্যক্ষ সম্মানীয় পিন্টু প্রধান মহাশয়। মঞ্চে উপস্থিত রয়েছেন দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের আরেকজন সদস্য, আমার বন্ধুবর সম্মানীয় মুকুন্দ মণ্ডল মহাশয়। উপস্থিত রয়েছেন প্রাক্তন কুলতলি পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি, বর্তমান তৃণমূল কংগ্রেসের INTTUCর সভাপতি কুলতলি ব্লক শ্যামপদ নাইয়া মহাশয়। উপস্থিত রয়েছেন আমার বন্ধুবর সুবক্তা, পাশের অঞ্চল দেউলবাড়ি দেবীপুর গ্রাম পঞ্চায়েত তথা জালাবিড়া 1-2 মিলেই যে দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদ ঝর্ণা নাড়ুয়া, ওনার প্রতিনিধি এবং আমাদের নেতৃত্ব সুবক্তা, মানে ঝর্ণা নাড়ুয়ার হাজব্যান্ড, আমাদের নেতৃত্ব সুবক্তা অরুণ নাড়ুয়া মহাশয় উপস্থিত রয়েছেন সুশীল দা, মানবেন্দ্র রয়েছেন, একসাথে পথ চলেছি। প্রধান জ্যোৎস্নাদি রয়েছেন, আপনাদের প্রশাসনিক প্রধান সাহেবা জ্যোৎস্নাদি রয়েছে, একসাথে চলতাম। এই অঞ্চলের উপপ্রধান শঙ্করদা রয়েছে, গুরুপদ কুইটি রয়েছে, জগন্নাথ থেকে প্রদীপ থেকে শুরু করে মঞ্চে জনপ্রতিনিধি যারা রয়েছেন সর্বস্তরে এবং মঞ্চে সামনে আগত তৃণমূল কংগ্রেস কর্মী বন্ধু, দরদি বন্ধু এবং আমার মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, যে যেখানে আছেন প্রত্যেককে প্রণাম, সালাম, নমস্কার জানাই। বক্তব্য দীর্ঘায়ী করতে চাইছি না, শুধু একটা কথা বলে যাই যে আজকের অশ্বিনী মান্না, আজকের সবাইকে আমরা দেখতে পাচ্ছি, সবাই বসে আছে, সবার চোখে আজকের জল।
যার উদ্দেশ্যে দাঁড়িয়ে আমরা হুঙ্কার ছাড়ছি, চিৎকার করছি যে আজকের আমাদেরকে তিল 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 করে আজকের এসওসির হারবাদ বাহিনী থেকে আমাদের আজকের সিপিএম হারবাদ বাহিনীদের অত্যাচারিত হয়েছে যে সমস্ত শোষিত, নিপীড়িত, বঞ্চিত মানুষ তৃণমূল কংগ্রেসের, সে মানুষটার জন্য দিন রাত যেভাবেই পরিশ্রম করে যেভাবে দলটাকে টিকিয়ে রেখেছে, সেই দলের ছত্রছায়ায় যে সমস্ত কর্মীরা আজকের এখানে বসে আছেন তাদের প্রত্যেকের চোখে কিন্তু জল আসছে। আজকে অশ্বিনীরা নেই, অশ্বিনীরা মইপিটের আকাশে বাতাসে সর্ব জায়গায় অশ্বিনীরা রয়েছে। অশ্বিনীরা সর্বোপরি আমাদের যিনি আজকের নেতৃত্ব দিচ্ছেন কুলতলি বিধানসভার বিধায়ক সম্মানীয় গণেশচন্দ্র মণ্ডল, যেদিন দেখেছি আমরা 2021 সালে নির্বাচনের যেভাবে আজকের আপনারা লড়াই করেছেন, যে দুটো নেকি বামপন্থী দল এসওসি দল আর ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী সিপিএম পার্টির যে দল, এক সময় দেখেছি মাঠে ময়দানে যে লড়াই, প্রতিদিন এরকম ভাবে ধান মরশুমে এবং চাষ মরশুমে যেভাবে বন্দুকের গুলি এবং বোমার গন্ধেতে আসছে গোটা কুলতলিতে আজকের বিভিন্ন জায়গায় দেখেছি আমার কোনো মায়ের হাতে শাখা নেই, কোনো বোনের শীতেতে সিঁদুর মুছে দিয়েছিল হারবাদ বাহিনীর দল। একটার পর দিন খুন, সন্ত্রাস, চুরি, ডাকাতি, রাহাজানি, গরিব মানুষরা সারাদিন ভিক্ষা করে এসে যখন বাড়ি ফেরার পথে তার ভিক্ষার যে টাকা পয়সা, চাল ডালগুলো সব নিয়ে নিত। সেই কুলতলি আজকের কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস আসার পর কুলতলির মাটিতে দাঁড়িয়ে কুলতলির মানুষ একজনকে বেছে নিয়েছিল, গণেশচন্দ্র মণ্ডল, কুলতলি বিধানসভার বিধায়ক। যেদিন থেকে আজকের কুলতলি মানুষের শপথ নিয়েছিল দিদি, যেদিন থেকে যে আজকের গণেশচন্দ্র মণ্ডলের মাথায় হাত রেখেছিল যে গণেশচন্দ্র মণ্ডল কুলতলি হত দরিদ্র এলাকার, প্রত্যন্ত এলাকার, নদীনালা বেষ্টিত এলাকার মানুষদের পাশে যাবে, কৃষকের বন্ধু হয়ে দাঁড়াবে, ছাত্র যুব সমাজের তিনি বন্ধু হয়ে দাঁড়াবে। তাই তো করে আজকের দিনে দাঁড়িয়ে দেখলাম যে আজকের কত উন্নত হয়েছে। আজকের মইপিটে রাস্তাঘাট ছিল না। মইপিটে যখন মইপিটে আমরা জানি এখানে আবার নতুন করে কোস্টাল থানা হয়েছে, একটাই থানা ছিল সেটা কুলতলিতে যখন যেতে হতো আপনারা নদী নালা নৌকা পথে যাতায়াত করতেন, রাস্তাটা বেহাল অবস্থা ছিল, বাতার উপরে বিদ্যুতের লাইনটা ছিল না। আজকের দিনে দাঁড়িয়ে গণেশচন্দ্র মণ্ডল এবং তথা আমার পশ্চিম বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে বাড়িতে ট্যাব লাইনে আর্সেনিক মুক্ত জল এবং রাস্তাঘাট থেকে শুরু করে কত উন্নয়নের কথা বলবো। দীর্ঘদিন কিন্তু আমরা একটা রাজনৈতিক ছত্রছায়া ছিলাম একসাথে আমরা পথ চলেছি। শঙ্কর দাস, মানবেন্দ্র দাস শুরু করে গুরুপদ কুইতি থেকে শুরু করে শ্যামপদ নাইয়া থেকে শুরু করে একটা জায়গায় আমরা ছিলাম। সেদিনে আমরা উন্নয়নের কথা বলতে পারিনি। মার্ক্সবাদী যে কমিউনিস্ট পার্টি, সিপিএম পার্টি, যারা নীতি আদর্শের কথা বলে, যারা মার্ক্সের কথা বলে, যারা লেনিনের কথা বলে, আজকের দিনে দাঁড়িয়ে বড় খুব কষ্ট লাগে যে আজকের আমার ঘরের সন্তান যারা লেখাপড়া শেখার জন্য যে আজকের কন্যাশ্রী প্রকল্প, সেই কন্যাশ্রীকে বিশ্বশ্রী করলো। রূপশ্রী 25,000 টাকা, কন্যাশ্রী 25,000 টাকা, মায়েদের যে আজকের লক্ষ্মীর ভান্ডারের টাকা। মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করছে, আন্দোলন করছে, মাথার উপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন, আন্দোলন করছে, 100 দিনের টাকা বন্ধ করে দিয়েছে। ভারতীয় জনতা পার্টি 100 দিনের টাকা দেয়নি। গরিব মানুষের আবাস যোজনা ঘরের টাকা বন্ধ করে দিল, ঘরের টাকা দেবে না। বড় বড় বাতালা গল্প, শুভেন্দু বাবুরা বাতালা গল্প, অমিত শাহরা বাতালা গল্প দিয়ে বলে। আজকের দিনে দাঁড়িয়ে আমাদের যে মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্পগুলো চালু করেছে, একটার পর একটা প্রকল্প, যদি আমরা তার ব্যাখ্যা দিই অনেকটা সময় যাবে। আমি তাই সময় নষ্ট করব না। অনেক বক্তারা এখানে রয়েছেন, তারা বক্তব্য রাখবে। শুধু একটা কথা বলি যে যারা তৃণমূল কংগ্রেসের যারা সৈনিক, যারা কর্মী এখানে এসছেন, আপনারা দায়িত্ব নিয়ে যেতে হবে। আগামী 2026 সালের যে নির্বাচন, সেই নির্বাচনকে পাথেয় করে নিয়ে বড় লড়াই সংগ্রাম আসছে আমাদের সামনে। প্রত্যেকের কাছে অনুরোধ করব, আপনারা সৎ, নিষ্ঠা,
মধ্য দিয়ে যে এক একজন সৈনিক একটা একটা বুথের মধ্যে তৈরি হবেন, যে কোনোদিন যেন মইপিটের মানুষরা, সাধারণ ভোটাররা যা বলে না, যে এমন একটা নেতৃত্ব দিচ্ছেন তৃণমূল কংগ্রেসের সময়ে এসে এই নেতৃত্ব কোনো কাজ হবে না, শুধু 2 নম্বরই টাকা পয়সা তোলাবাজি চলবে না। আমরা শুধু চাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝান্ডাটাকে উর্ধে রেখে সৎ নিষ্ঠার সহিত এতগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প যদি মানুষের কাছে পৌঁছে দিতে পারি, আর আমরা যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসাবে যদি পরিশ্রম করতে পারি, তাহলে ওই দুর্বৃত্ত এসওসি দুর্বৃত্ত সিপিএম পার্টি এবং ভারত জ্বালানি বিজেপি পার্টি ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। আগামী দিনে মইপিট আমরা জানি সব থেকে বেশি বেশি করে লিড দিয়ে কুলতলি বিধানসভার বিধায়ক গণেশ চন্দ্র মণ্ডলকে আবার জয়যুক্ত করে আনবেন, এই আশা আকাঙ্ক্ষা রেখে সবাইকে আরেকবার প্রণাম সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, বাংলার আপসহীন সংগ্রামের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমার কুলতলি বিধানসভার বিধায়ক সম্মানীয় গণেশ চন্দ্র মণ্ডল জিন্দাবাদ। ধন্যবাদ। ধন্যবাদ। আজকের শহীদ অশ্বিনীদার স্মৃতিচারণকে সামনে রেখে আজকের যে মহতী অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আপনাদের সামনে বক্তব্য রাখলেন দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের সদস্য, কুলতলি বিধানসভার গুরুত্বপূর্ণ নেতৃত্ব সম্মানীয় শ্যামপদ নস্কর মহাশয়কে আমরা আমাদের স্মরণ সভাকে সামনে রেখে যে কয়েকদিন ব্যাপী সেমিনার, সেই সেমিনারের আজকের ৪র্থ দিন তথা শেষ দিন। এই শেষ দিনে দাঁড়িয়ে আজকের মঞ্চে উপবিষ্ট এর আগে সবাইকে বলেছি, প্রত্যেকের নাম বলতে পারলে আমার অন্তর থেকে খুব আনন্দ পেতাম আমি, কিন্তু সবার নাম বলা দরকার নেই, কারণ সময় সংক্ষেপ। শ্রদ্ধেয় শ্যামপদদা রয়েছে, আমাদের অরুণদাও রয়েছে, আমাদের শঙ্করদা রয়েছে, গুরুপদদা থেকে শুরু করে আমাদের পিন্টু থেকে শুরু করে সবাই আছে, ভালো ভালো বক্তা আছে সম্মুখে আপনারা। প্রত্যেককে আবার আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা ভক্তি প্রণাম জানিয়ে 2-4 কথা বলবো। একটা বিষয় আমাদের মাথায় রাখা দরকার, এই সেমিনার থেকে আমরা কি নিচ্ছি, কেন এই সেমিনার? সংগঠনের মূল চাবিকাঠি এখানে, যেটা গতকাল আমি আলোচনা করছিলাম গণেশদার সঙ্গে। এটাই পিন্টু, তাকে ব্লক সভাপতি করা হয়েছে অনেক দিন আগে থেকে। শ্যামপদা, আমরা গণেশদা আমরা অত্যন্ত ভালোবাসতাম। কালকে যেটা গণেশদা বলছিল, তাকে আমরা অত্যন্ত স্নেহ করতাম, সে অত্যন্ত স্নেহের পাত্র আমাদের। ওর চিন্তা ভাবনায় খুব সুন্দর অনুষ্ঠান হয়েছে গতকাল। প্রচন্ড লোকজন এখানে ছিল, উপস্থিত হয়েছিল, এবং সর্বোপরি চোখে পড়ার মতো মায়েরা উপস্থিত হয়েছিল। একটা বিষয় হচ্ছে এই, আমরা দীর্ঘদিন বিভিন্ন রাজনীতি করেছি। আমরা সেই ছোট্টবেলা থেকে, আমি ক্লাস 5 থেকে রাজনীতি করেছি। আমার কাটামারি স্কুলে ফার্স্ট পড়াশোনা, ওখান থেকে ওটা জুনিয়র ছিল, ওখান থেকে আমার তারপর আমি চলে যাই ঘোড়াদরে, সেখানে পড়াশোনা করতাম। এবং সেখানে কেমন রাজনীতি হতো, যারা ঘোড়াদল সম্পর্কে জানেন তারা নিশ্চয়ই জানেন। বিভিন্ন রাজনীতি দল করতে হয়, আমাদের বাঁচতে গেলে মানুষের যে কোনো রাজনীতির আশ্রয়ে থাকতে হয়। কেউ যদি ভালো কাজ করে তার পিছনে দেখবেন সমালোচনা হবেই, তার সমালোচনা অবশ্যই হবে। আপনি এটা ভালো কাজ করুন, সমালোচনা আপনার হবেই, শত্রু আপনার পিছনে লাগবেই। ঠিক তেমনি মমতা বন্দ্যোপাধ্যায় যখন দীর্ঘদিন পরে ক্ষমতায় এলেন, তিনিও একজন গরিব পরিবার থেকে উঠে এসেছিলেন। গরিবের কি জ্বালা, কি যন্ত্রণা, কি দুঃখ, কি বেদনা তিনি বুঝেছিলেন। সবাই তো আর শিক্ষিত করাতে পারে না সব পরিবারকে, কিন্তু যারা অশিক্ষিত তাদের পরিবার কি করে চলবে, তারা কেমন করে সমাজে মাথা তুলে দাঁড়াবে, এই যে তার চিন্তা ভাবনা। প্রত্যেকটা মানুষের, কয়েকদিন ধরে আলোচনা হচ্ছে, প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে
তার প্রকল্পগুলো পৌঁছে গেছে। আপনারা প্রত্যেকেই জানেন, প্রত্যেকেই শুনেছেন, এটা নিয়ে অনেকেই অনেক আলোচনা করেন, হাটে বাজারে, কলের ঘাটে, সমস্ত জায়গায়। আমি একটা ছোট্ট কথা দিয়ে শুরু করছি। একজন কৃষক একটা গরু পুষেছিল, তার নাম দিয়েছিল রম্ভা। তো রম্ভা প্রত্যেকদিন ঘাস খেত, ঠিক এরকম জঙ্গলের পাশেই প্রত্যেকদিন ঘাস খেত। আর ওই জঙ্গলের মধ্যে একটা বাঘ ছিল, ওই রম্ভার দিকে তার নজর ছিল, নধর মাংস খাবে বলে। একদিন রম্ভা ঘাস খেতে 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 জঙ্গলের মধ্যে প্রবেশ করেছে। তো জঙ্গলের মধ্যে প্রবেশ করার পরেই সেখানে একটা পুকুর ছিল। পুকুরটা জল শুকনো হয়ে গেছে, কিন্তু চোরা বালিতে ভর্তি ছিল, উপরে ছোট ছোট ঘাস ছিল। তা গরুটা যখন ঘাস খেতে নামলো, ওই চোরা বালিতে তলিয়ে যেতে লাগলো, আর বাঘটা সেই মুহূর্তে ঝাঁপ দিয়ে পড়েছে ওকে ধরবে বলে। তো বাঘটাও তলিয়ে যাচ্ছে, গাভীটাও তলিয়ে যাচ্ছে। বাঘটা বলছে, শোন গাভী, তোর তো আমি মাংস খেতে পারবো না, দুজনেই মারা যাবো, তা তোর মাথাটা একটু বাড়িয়ে দে, একটা কামড় দিয়ে অন্তত একটু রক্ত চুষে খাই। তখন গাভীটা বলেছিল, শোন বলি রে ওরে বাঘ, বৃথা যে তোর দাবি, আমি মরে যাব না, কিন্তু তুই মরে যাবি। উগ্র ব্যাঘ্র ক্রোধান্বিত শুনে গাভীর উক্তি বলেছিল, আমার থেকে তোর গায়ে কি বেশি আছে শক্তি? বলে না, শক্তির জন্য হচ্ছে না। সন্ধে হয়ে যাবে, আমি যখন বাড়ি ফিরবো না, মালিক আমার ডাকবে, রম্ভা রম্ভা করে ডাকবে। আমি দূর থেকে হাম্বা হাম্বা করে ডাক দিয়ে জানাবো যে আমি এখানে পড়ে আছি। সুকৌশলে মালিক আমার তুলে নিয়ে যাবে, কিন্তু তোমার কেউ মালিক নেই, কাদায় মরণ হবে। ঠিক তেমনি মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছেন, আপনি চিন্তা করুন না, আপনার স্বাস্থ্যসাথী কার্ড, আপনি যখন রোগশয্যায় শায়িত, কেউ এসে পাশে দাঁড়াবে। 5 লক্ষ টাকা স্কিম রয়েছে সেখানে। খাদ্যসাথী কার্ডে আপনি চাল পাচ্ছেন, সবুজশ্রীতে আপনি সাইকেল পাচ্ছেন। শুধু ভোটে দাঁড়ালে হবে আর শুধু পার্টির বিরুদ্ধে আলোচনা করলে হবে? তৃণমূল এই করেছে, তৃণমূল ওই করেছে, পিন্টু এই করেছে, গণেশ এই করেছে। সমালোচনা, ভালো কাজ করতে গেলে তার পিছনে অনেক সমালোচনা। আগে চিন্তা করতে হবে। বিভিন্ন রকম পার্টি, বিশেষ করে ভারতীয় জনতা পার্টি, আপনারা এখন নেটের যুগ, আপনারা সবই দেখেন, সবই বোঝেন। নেট খুললেই বিভিন্ন রকম আলোচনা। কিন্তু ভাবতে হবে যে মালিক নেই, আমার ঘরে মালিক আছে, তোর মালিক নেই। আমি যখন বিপদে পড়বো, আমার মালিক আমাকে রক্ষা করবে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় আমার পিছনে আছে, গণেশ মণ্ডল আমাদের পিছনে আছে, আমি যখন ওই বিপদে পড়বো। এটা ভাবতে হবে আমাদের। ভাবার দিন এসেছি। আজকে যেখানে এসেছি আমরা, এই সেমিনার থেকে এগুলো আমাদের নিতে হবে, আমাদের জানতে হবে। শুধু ভোটে দাঁড় করে দিল ভারতীয় জনতা পার্টি, হিন্দু হিন্দু করে শুধু একটা রব তুলে দিল, জাতির নামে সুশ্রী দিয়ে একটা রব তুলে দিল, আর তার পিছনে আমরা ছুটবো? ভোটে দাঁড়িয়ে এসে মাকে বলছে, মা আমি ভোটে দাঁড়িয়েছি। সে কি রে, কোন পার্টিতে? বলে ভারতীয় জনতা পার্টিতে আমাকে জোর করে দাঁড় করে দিয়েছে। বলে খোকা, যে স্বাস্থ্যসাথী কার্ডে আমি চিকিৎসা করি, আমার হার্ট অপারেশন করি, তুই আজও আমাকে মা বলে ডাকতে পারছিস? তুই তাদের বিরুদ্ধে ভোটে দাঁড়িয়ে এলি। স্ত্রীর কাছে গেল, ওগো আমি তো ভোটে দাঁড়িয়েছি, মা তো এই কথা বলছে, তুমি কি বলো? বলে আজকের ফ্রিতে চাল এনে রান্না করছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সেই চাল খেয়ে, সেই ভাত খেয়ে তুমি তাদের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির হয়ে ভোটে দাঁড়িয়েছো। মেয়ের কাছে গেলাম, মেয়ে পড়াশোনা করছিল, মা আমি ভোটে দাঁড়িয়েছি, তুই কি বলছিস? বাবা 25,000 টাকা আমি কন্যাশ্রীতে পেয়েছি, 15,000 টাকা তুলেছি, 10,000 টাকা এখনো আছে। আমি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে, আর তুমি তো আমার বাবা, তুমি ভোটে দাঁড়িয়েছো, বলো আমি কি করব, তোমার বিবেক কি বলে? ছেলের কাছে গেল, বাবা তুই কি বলছিস? বললো আমি যুবশ্রীতে লোন নিয়ে এই দোকানটা করেছি,
সংসারে কিছু কিছু করে টাকা দিচ্ছি। বাবা তুমি বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়ে এলে, ভোটের দিন ভোট দিতে গেল, নিজে প্রার্থী, বুথ ঘরে ঢুকলো, প্রিসাইডিং অফিসার তাড়া দিচ্ছে, কি হলো বেরিয়ে আসুন ভোট দিয়ে। ভোটটা দিল, মা দরজা ধরে দাঁড়িয়ে আছে, মা দেখছে ছেলে আসছে, কিরে বাবা ভোট দিয়েছি? বলে হ্যাঁ মা আমি ভোট দিয়েছি। যখন আমি ভোট দিই, যখন আমি বুথ ঘরে প্রবেশ করি, তখন তোমার কথা মনে পড়েছে, তখন তোমার বৌমার কথা মনে পড়েছে, তখন তোমার নাতনির কথা মনে পড়েছে, তোমার নাতির কথা মনে পড়েছে। আমি নিজে প্রার্থী হয়েও আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে ছাড়া অন্য কোথাও ভোট দিতে পারিনি মা। বুঝতে হবে, চেঁচালে হবে না। মাইক ধরে পার্টির বিরুদ্ধে যা খুশি তাই বলে যাবে আর আমরা সেটা বিশ্বাস করে নেব? তাই আগামী দিনে, আগামী 26 সালে বিধানসভা নির্বাচন, বিপদে আপদে যিনি আমাদের পাশে দাঁড়ান, যিনি আমাদের মাথার উপরে আছেন, আমাদের গণেশ মণ্ডল, তাকে 1 লাখের উপরে ভোটে জেতাতে পারবো তো আমরা? কি বলেন, জোরে বলুন, জোরে বলুন। ধন্যবাদ। আমি অল্প কথায়, কারণ অনেক বক্তা আছে, অনেক সময় ধরে বলা যায়, কিন্তু আমি অত সময় নেব না। কোনো একদিন আসবো, যেহেতু আমি কীর্তন পাঠীর লোক, আমি কীর্তন করেছি দীর্ঘদিন, ছোটবেলা থেকে আমি সঙ্গীতের সঙ্গে যুক্ত, দীর্ঘদিন কীর্তনের সঙ্গে ছিলাম, তো সেই জন্য বিভিন্ন রকম ভাবে কথা বলা যায়, কিন্তু আমি পার্টির যে পার্টিটা করি সেই পার্টিটা মন দিয়ে, অন্তর দিয়ে অন্তত করি, এবং দেখি যত উস্কানি দিক না, দিতে পারে সিপিএম, দিতে পারে এসওসিআই, দিতে পারে ভারতীয় জনতা পার্টি, কিন্তু আমরা টলবো না। আগামী 26 সালে 1 লাখের বেশি ভোটে জিতিয়ে আমাদের বিধানসভা নির্বাচনে গণেশদাকে আমরা জেতাবো, এবং এই অঞ্চলের যা সংগঠন এখানে তৈরি হচ্ছে, এটা যেন সারা কুলতলিতে মডেল হয়ে থাকে, এই আশা আকাঙ্ক্ষা রেখে সবাইকে আবার আমি উষ্ণ অভিনন্দন জানিয়ে সবার সুখ সমৃদ্ধি কামনা করে আমার কথা রীতি টানছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মা মাটি মানুষ জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, আমাদের সবার প্রিয় গণেশ মণ্ডল জিন্দাবাদ, এবং এই অঞ্চলের যে দায়িত্ব প্রধান জিন্দাবাদ। ধন্যবাদ। আমাদের নমস্কার। প্রথমেই যে বিষয় আজকের এখানে আলোচিত হচ্ছে, যে বিষয়বস্তু নিয়ে আজকের এই সেমিনার হচ্ছে, যার উদ্দেশ্য করেই এই কদিন ব্যাপী অনুষ্ঠান, সে আমার অত্যন্ত প্রিয় শ্রদ্ধেয় অশ্বিনীদা। অনেক আগেই একসঙ্গেই পথ চলেছিলাম। 2016 সালের বিধানসভা নির্বাচনের পরেই রাজনৈতিক পথ পরিবর্তন আমার হয়েছিল প্রথম। পরবর্তী সময় এই মইপিটের মাটিতে আরও অশ্বিনীদা সহ করে, এখানে মানবেন্দ্র আছেন, এখানে শঙ্করদা, সুশীলদা, এই সবগুলো পথ পরিবর্তন হয়েছিল। আমি শুরুতেই অশ্বিনীদার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে, এবং অশ্বিনীদার 2 ছেলে এখানে উপস্থিত আছে, তাদের প্রতি, তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আজকের এই সভার মধ্যমণি, এই সভার সভাপতি, আমাদের প্রিয় নেতা, কুলতলি ব্লক সভাপতি তৃণমূল কংগ্রেস এবং কর্মাধ্যক্ষ বটে,
পিন্টু প্রধান উপস্থিত আছেন, আমার বন্ধু শ্যামপদ নস্কর বক্তব্য রেখেছেন, রেজাউল বক্তব্য রেখেছে এবং মুকুন্দদা রসিয়ে অনেক গুরুত্বপূর্ণ কথা, যেটা প্রয়োজনেই সবার ক্ষেত্রে, কবিতাতে শুরু করে গান এবং শেষ যে বক্তব্যটা রাখলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাসঙ্গিক বক্তব্য। আমি সকলে, আমাদের প্রধান ম্যাডাম আছেন, সকলের নাম করলে আমাদের অন্য অন্য বক্তাদের সময় কেটে নেওয়া হবে। আমি সকলের কাছে ক্ষমা চেয়েই আমি নামের পাঠটা কম করতে চাই। সকলকে, এই সভায় যারা উপস্থিত আছেন সকলকে শ্রদ্ধা প্রণাম ভালোবাসা জানিয়ে আজকের যে বিষয়বস্তু অশ্বিনীদার জীবনী স্মৃতিচারণা করতে গিয়েই আমরা যারা রাজনীতি এখন করছি আমাদের পেছনে ফিরে তাকাতে হবে। আমরা অনেক সময় যারা রাজনীতি করি আমরা কোথা থেকে এলাম, কি উদ্দেশ্য, কোথায় যাব, এই পথ আমরা ঠিক রাখি না। এই পথ এলোমেলোভাবে আমরা চলি, আর যখন এলোমেলো চলি তখন আমাদের এই চলাকে সমাজের কোনো না কোনো অংশে ক্ষতি হয়। সেজন্য আমি, যারা আমরা রাজনীতি করছি বা করব, আগামী দিনে আমাদের এই এলাকার যারা ভবিষ্যৎ ছাত্র যুবরা রাজনীতির প্ল্যাটফর্মে আসবেন, গোটা এলাকার মানুষের সুখ দুঃখের বন্ধু হিসাবে, সাথী হিসাবে, গোটা এলাকার যাবতীয় উন্নয়ন তাদের মাথার উপর থাকবে। তাদের কাছে আমি অনুরোধ করতে চাই, আজকের অশ্বিনীদা আমাদের মধ্যে নেই ঠিক কথা, কিন্তু ঘুরে ফিরেই অশ্বিনীদা বেঁচে থাকবে আমাদের মাধ্যমে। কারণ অশ্বিনীদার যে অসমাপ্ত কাজ, তার যে জীবনী, একটা ফতুয়া জামা, একটা সাইকেল, এর বেশি অশ্বিনীদার কিছু ছিল না। আমরা জানি আজকের দিনে এই সব নেতাদের দেখে আমাদের রাজনীতি করতে হবে, এদের জীবনী চর্চা করতে হবে আমাদের। রাজনীতি মানে এই নয় শুধু গাড়ি বাড়ি করে নেব নেতারা, আমরা এটা না রাজনীতি। তাহলে অশ্বিনীদার স্মৃতিচারণা করা আমাদের উচিত না। আমরা দেখেছি একটা ফতুয়া জামা, ধিকধিকে পাতলা একটা জামা আর সাইকেল, যেখানে সভা হবে আগে অশ্বিনীদার বক্তব্য, তারপর আমরা যারা আসি আমাদের বক্তব্য। আমাদের রেজাউল খুব সঙ্গত কারণে বক্তব্য রেখেছে, খুব ভালো বক্তব্য রেখেছে। অশ্বিনীদার জীবনী, কেন অশ্বিনীদাকে মরতে হয়েছিল সেদিনে, কি হয়েছিল, অশ্বিনীদা কি ক্রিমিনালের মতো বন্দুক নিয়ে কারণ মারতে গিয়েছিল সেদিনে, সে তো যায়নি সেদিনে। আমাদের প্রিয় নেতা পিন্টু প্রধান বিপদগ্রস্ত, পিন্টুকে কিভাবে বাঁচাতে হবে, আমার একটা কর্মী, আমার নেতা বিপদে পড়েছে, তাকে বাঁচানো আমার দায়িত্ব, কর্তব্য। এই বিবেচনা বোধ, এই চেতনা বোধ অশ্বিনীদার মধ্যে সজাগ ছিল। তাই সেদিনে পিন্টুকে বাঁচাতে গিয়ে দুর্বৃত্তরা তাকে আজকের আমাদের কাছ থেকে সরিয়ে নিয়েছে, মইপিটের জনসাধারণের প্রিয় নেতাকে সরিয়ে নিয়েছে। আমি বলতে চাই অশ্বিনীদার সেই সরে যাওয়া, অশ্বিনীদার মৃত্যু, শপথ নিতে হবে আমাদের, যারা আমরা প্রকৃতপক্ষে অশ্বিনীদার সঙ্গে দীর্ঘদিন ছিলাম। এই মইপিটের মাটিতে অশ্বিনীদার ভাবনা যদি গরিব মানুষের পক্ষে ছিল, যদি কৃষক মজদুরের পক্ষে যদি ছিল, তাহলে আমাদের ভাবতে হবে অশ্বিনীদার স্মৃতিকে সামনে রেখেই আমাদের পথ চলতে হবে। আমাদের সমস্ত কর্মীদের একত্রিতভাবে 2016 সালে যখন আমার পথ পরিবর্তন হলো, পরবর্তী সময় 2018 সালে গোটা মইপিট থেকে উজাড় হয়ে গেল, পঞ্চায়েত উজাড় হয়ে গিয়ে গণেশ মণ্ডলের ওখানে ভেবেছিলেন আমরা রক্ষা করতে পারছি না আমাদের কর্মীদের, আমাদের মা বোনদের রক্ষা করতে গেলেই আমাদের একটা বড় শক্ত ডাল ধরতে হবে, কিংবা শক্ত একটা ঘাঁটি ধরতে হবে, শক্ত একটা রাজনৈতিক দল আমাদের ধরতে হবে। আমি সেদিনও ভেবেছিলাম একই কথা, আর পারছিলাম না। কেস কাম থেকে শুরু করে কর্মীরা বিপদগ্রস্ত, তখন ভেবেছিলাম আর সম্ভব না,
অনেকে ভেবেছিলেন যে নেতারা পথ পরিবর্তন করে শুধুমাত্র খাওয়ার জন্য, নিজে ভালো থাকার জন্য। না, সব ক্ষেত্রে সেটা ঠিক না, সকলের ক্ষেত্রে সেটা ঠিক না। সব এক নেতাকে দিয়ে সব নেতাকে বিবেচনা করা যায় না। ভাবতে হবে কেন অশ্বিনীরা সেদিনে পথ পরিবর্তন করেছিলেন, কেন আমরা পথ পরিবর্তন করেছিলাম। ভেবেছিলাম গোটা মইপিটের মাটিতে যখন একটার পর একটা খুন, একটার পর একটা সন্ত্রাস রক্ষা করতে পারছিলাম না আমরা, তাই ভেবেছিলাম একটা শক্ত জায়গায় আমাদের দাঁড়াতে হবে। গোটা মইপিটকে, সমস্ত মা বোনকে বাঁচাতে গেলে, সমাজকে পরিবর্তন করতে গেলে একটা শক্ত জায়গায় আমাদের থাকতে হবে। তাই সেদিনে আমরা একসঙ্গে পথ পরিবর্তন করে মইপিটে শান্তি ফেরাতে চেয়েছিলাম। শুধু মইপিট না, গোটা কুলতলি শান্তি ফেরাতে চেয়েছিলাম। আমরা পেরেছি। যদি অশ্বিনীরাকে যারা আমাদের কাছ থেকে নিয়ে চলে গেছে, আজকে আমরা হারিয়েছি অশ্বিনীরাকে, কিন্তু যারা অশ্বিনীরাকে মেরে ভেবেছিলেন গোটা কুলতলিতে তাদের রাজনৈতিক পথ আগামী দিনে আরো সুদৃঢ় করবেন, তাদের পতাকাকে আরো সুদৃঢ় করবেন, তারা পারেনি। অশ্বিনীরা একাই গেছে ঠিক কথা, কিন্তু শয়ে শয়ে অশ্বিনী তৈরি হয়েছে, হাজারে হাজারে কুলতলির জনগণ আমরা প্রতিষ্ঠিত করতে পেরেছি। গোটা এলাকার মানুষকে শান্তি দিতে পেরেছি, গোটা এলাকার মানুষকে উন্নয়ন দিতে পেরেছি। এটাই হচ্ছে অশ্বিনীদার পরিকল্পনা ছিল, এটাই অশ্বিনীদার শপথ ছিল। আজকের অশ্বিনীদার স্মৃতিচারণা করতে এসে আমি সকলের কাছে আবেদন জানাবো যে অশ্বিনীদার দিকে, অশ্বিনীদার জীবনীর কথা আপনারা ভাববেন। রাজনৈতিক নেতারা শুধুমাত্র চা পাওয়ার জন্য রাজনীতি করে না, রাজনীতির নেতারা সমাজ গঠনের ভাবনা নিয়ে রাজনীতি করে। আজকের সমাজ এই জায়গায় আছে, আগামী দিনে আরো সমাজ বাড়বে, আরো এই এলাকা কিভাবে ডেভেলপ হবে আপনারা কোনোদিন ভেবেছিলেন? আজকের কিশোরী মোহনপুর থেকে জয়নগর পর্যন্ত বাস চলে যাচ্ছে, চকচকে রাস্তা হয়েছে। তাহলে যদি আমরা এক তিমিরে থাকতাম আমরা হয়তো এতটুকুই করতে পারতাম না। তাই সেদিনে প্রয়োজন হয়েছিল পথ পরিবর্তন করা, আমরা করেছি। আমরা যারা রাজনীতি সেদিনে করেছি, আজও করছি। আমরা কিন্তু বহুবিলাস জীবন আমরা চাইনি, আজও চাইনি। আমরা মানুষের মতো বেঁচে থাকতে চেয়েছি, গোটা সমাজের মানুষকে ভালোভাবে হাসি মুখ দেখতে চেয়েছি। আজকের যুবক যুবতীরা শিক্ষায় দীক্ষায় উন্নতি হোক আমরা চেয়েছি, কিন্তু কি করে হবে? বর্তমান সমাজ ব্যবস্থা মানুষের বিবেক বুদ্ধি ঘুরিয়ে অন্য জায়গায় চলে যাচ্ছে। প্রথমেই মুকুন্দদা শুরুতেই যে কবিতাটা বললেন, সুবোধ ঘোষের মোট কবিতা, আমি আবেদন করব এই কবিতার সুরে বলতে চাই, যারা লক্ষ লক্ষ টাকার চাকরি ছেড়ে দিয়ে এসে মানুষের পায়ের ধুলো যেখান থেকে যে সিঁড়িতে পড়ে সেই ধুলো মুছছিল, কারণটা কি? ছোট হতে হবে আমাদের, তবে বড় হওয়া যায়। আমরা দেখেছি অনেকে ছোট হতে চায় না, ধৈর্য ধরতে হবে, অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরে মানুষের কথা শুনতে হবে, মানুষের মনের কথা বুঝতে হবে, আমাদের তাদের মতো করে আমাদের বুঝে কথা বলতে হবে। আমরা যারা একটু বেশি বুঝি মনে করছি সব জনে পেয়ে গেছি, মানুষকে চৌরাইয়ে কথা বলছি, হয় না। তাহলে তো সুবোধ ঘোষের কবিতা মিথ্যা হয়ে যাবে, তাহলে তো লক্ষ লক্ষ টাকার চাকরি ছেড়ে তারা ওই সিঁড়ি মুছতেন না। তারা ভেবেছিলেন মানুষের চরণধুলো যদি আমরা ঠিক মতো করে করতে পারি, তাহলে মানুষের সেবা করতে পারি, তাহলে আগামী দিনের সমাজ গঠনের ভাবনা নিয়ে সমাজকে এগিয়ে নিয়ে যেতে হবে, পারবো। তাই তারা সেদিনে সিঁড়ি মুছছিলেন যে গোটা মানুষের সাধু সন্তদের যে চরণধুলো, এটাই আমাদের কাছে অনেক পাওয়ার। তাই সেদিনে তারা সেই কাজটা করছিলেন। আমি বলতে চাই আজকের দিনে দাঁড়িয়ে যারা আমরা রাজনীতি করি, আগামী দিনের জন্য আরো ভাবতে হবে। আমাদের এলাকায় ছেলেমেয়েরা আজকের পিছিয়ে যাচ্ছে, শিক্ষা দীক্ষা বেড়েছে ঠিক কথা, কিন্তু বিবেক বুদ্ধি মনুষ্যত্ব অনেকটা অংশে পিছিয়ে যাচ্ছে। আমরা যারা একটু বড় হয়েছি, বাবা মা কিংবা দাদারা, আমাদের ভাবতে হবে আমাদের প্রত্যেকের ছেলে মেয়েকে, প্রত্যেকের বাচ্চা কাচ্চাদের একটু সমাজ গঠনের ভাবনা নিয়ে আমাদের এগোতে হবে। অনেকে বলে রাজনীতি খারাপ, আমি বলছি যারা রাজনীতি খারাপ বলে তারা আদবে কিছু বোঝেই না।
গোটা পৃথিবীতে রাজনীতির মাধ্যমে সব চলে, তবে সমাজ ভালো হয়। আবার যদি সঠিক কাজ না করে সমাজ খারাপ জায়গায় চলে যায়। গণতন্ত্রের যুগ আমাদের ভারতবর্ষ, রাজনীতির বাইরে কোথায় থাকবেন, কোথায় যাবেন? আজকে জনপ্রতিনিধিদের মাধ্যমে গোটা দেশ পরিচালনা হচ্ছে, তাই রাজনীতি খারাপ না। আমরা কতিপয় মানুষের সঙ্গে কথা দিয়ে প্রতারণা করি, তাই মানুষ রাজনীতির দোষ দেয়। কিন্তু একটা মানুষকে দিয়ে সমাজকে বিবেচনা করা যায় না, সমাজের বিচার করা যায় না। অসংখ্য মানুষ, অসংখ্য নেতা, সকলের কথা ভাবতে হবে কে কি বলছে, কোন রাজনৈতিক দল কি বলছে। মুকুন্দা সঙ্গত কারণ অনেক ভালো ভালো বক্তব্য রেখেছে, এক কথায় তো দুবার হয়ে যাবে। আজকের দিনে দাঁড়িয়ে কয়েকদিন আগে আজকে যে তৃণমূল কংগ্রেসের মঞ্চে দাঁড়িয়ে আমরা বক্তব্য রাখছি, স্মৃতিধারণা করছি, অশ্বিনীদার মাত্র 27 বছর এই দলটা তৈরি হয়েছে। 98 সালে তৃণমূল গঠন হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত তৃণমূল কংগ্রেস, আর সেই আজকের 25 সাল, মাত্র 27টা বছরের এই দলটা প্রতিষ্ঠিত হয়েছে। সেই দল 3 বার বিধানসভা নির্বাচনে জিতেছে। আজকে দাঁড়িয়ে আজকে নারী শিক্ষা, গতকালকের এই আমি জানি মইপিটের মহিলারা অনেক সচেতন, রাজনৈতিক সচেতন। আজকের না, আমি দীর্ঘ সময় ধরে জানি, গতকালকের মায়েরা ছিলেন। কিন্তু এই গোটা পৃথিবীতে অর্ধেক পুরুষ অর্ধেক নারী, এই দুটোই মিলে সমাজ, একটা গোটা সমাজ হবে নারী আর পুরুষ মিলে। যদি এই নারী শিক্ষা যদি না প্রতিষ্ঠিত করা যায়, যদি অর্ধেককে অন্ধকারে রাখা যায়, তাহলে সেই সমাজ কোনোদিন উন্নতি ঘটতে পারে না। তাই মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় নারী শিক্ষা নিয়ে অনেক মহাপুরুষরা, অনেক সাহিত্যিকরা আমরা বইয়ে দেখেছি লেখালেখি করেছেন, কিন্তু বাস্তবের বাড়িতে নারী শিক্ষা নিয়ে 2011 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বাংলার গদিতে বসলেন, তখন তিনি প্রথম নারী শিক্ষা নিয়ে ভেবেছিলেন। আর আজকের নারী শিক্ষা শুধু বাংলাতে না, বিশ্ব শিক্ষা হিসেবে আজকের নারী শিক্ষা প্রতিষ্ঠিত লাভ করেছে। আজকের মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে অনেক কথা উঠছে। এই এলাকার বিভিন্ন রাজনৈতিক দলেরা, বিভিন্ন রাজনৈতিক নেতারা, তারা কথা বলতে গিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অনেক কুৎসা অপপ্রচার করে ফেলেন। আমি বলছি হ্যাঁ, রাজনৈতিক দলের নেতারা তাদের দলের জন্য অনেক কথা বলবেন, ঠিক কথা, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করেছে সেটা তো পৃথিবীর ইতিহাসে কোনো মুখ্যমন্ত্রী আজও করতে পারেননি। নারী শিক্ষা নিয়ে যে কথা, যে কাজ মমতা বন্দ্যোপাধ্যায় করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেন, সে কথা আজকে দাঁড়িয়ে বাংলাতে বাস্তবের মাটিতে বাড়িতে বাড়িতে সেই কাজ পৌঁছে যায়, সেই কথা পৌঁছে দেয়। তাহলে আজকে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের আজকের আমাদের অশ্বিনীদা, আমাদের নেতা আমাদের কাছে নেই, কিন্তু তার স্মৃতিচারণা করতে গিয়ে সে 2018 সাল থেকে ভেবেছিলেন গোটা কুলতলিতে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠিত হোক। আজকে আমরা বলতে চাই তৃণমূল কংগ্রেস, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাস্তবের মাটিতে অনেক ভালো কাজ করেছে, অনেক ভালো কাজ করেছে, যেটা বিগত দিনে অনেক কেউ করতে পারেনি। আমরা আজকের এই স্মৃতিচারণার মঞ্চে দাঁড়িয়ে আগামী দিনে 2026 সালে যদি বিধানসভা নির্বাচন হয়, তাহলে দেখবেন গোটা এলাকার মায়েরা প্রথম গিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের সিম্বলের দাঁড়িয়ে ভোট দেবেন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া এই মুহূর্তে বাংলাতে আর কেউ নেই। সমাজ গঠনের ভাবনা, নারী শিক্ষার ভাবনা আর সমাজকে আগিয়ে নিয়ে যাওয়ার মধ্যে আর কেউ নেই। তাই আজকের জাতি দাঙ্গা গোটা বিশ্বেতে আজকে জাতপাত নিয়ে দাঙ্গা চলছে, বাংলাতেও চলছে, আজকের ভারতবর্ষে চলছে, বাংলাদেশে চলছে। কিন্তু একটা কথা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের আমি বলতে চাই, জাত নিয়ে কোনোদিন রাজনীতি হয় না। কোনো জাত, একটা জাত নিয়ে গোটা বিশ্বের রাজনীতি কোনোদিন হয়নি, ইতিহাসে নেই, আজও হওয়া সম্ভব না। যারা জাতপাত নিয়ে রাজনীতি করার চেষ্টা করছেন, আপনারা থেমে যান, আপনাদের রাজনীতি কোনোদিন হবে না। কারণ
বাংলাতেও জাতপাত নিয়ে রাজনীতি হচ্ছে। বাংলাদেশে তাদের জাতকে তারা বাঁচাতে পারছেন না। ভারতবর্ষে যদি জাতপাত নিয়ে রাজনীতি হয়, যে জাত নিয়ে রাজনীতি করবেন সে তার জাতকে বাঁচাতে পারবেন না। তাহলে রাজনীতিকে শুধু জাতের মধ্যে ঢুকিয়ে দিয়ে মানুষকে বিভাজন করা কোনো রাজনীতি দলের কাজ না। যারা এই কাজ করছেন তারা মুকুন্দদার ভাষায় এই হাম্বা হাম্বা করলে কেউ ডাকতে আসবে না যে আমার মালিক আছে আমাকে কোলে তুলে নিয়ে যাবে, তাই হাম্বা হাম্বা করতে কেউ আসবে না। তাই বলতে চাই বিজেপি সাবধান হন, জাতপাত নিয়ে আমাদের মধ্যে বিভাজন করবেন না। কারণ ভারতবর্ষ যে স্বাধীনতার আগে থেকে যে সংবিধান তৈরি হয়েছে সেই সংবিধানের প্রয়োক্তা বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে আপনারা যে কুরুচি মন্তব্য করেছেন গোটা দেশে তার প্রতিফলন ঘটছে। তাই বলতে চাচ্ছি আমরা ভালোই আছি, আমাদের দেশ ভালোই চলছে, আমরা জাতপাতের রাজনীতি বিশ্বাস করি না। আগামী দিনে আজকে রশ্মিদার স্মৃতিচারণা করতে গিয়ে যারা জাতপাত নিয়ে রাজনীতি করছে তারা এসএসসি পার্টির মতো ওই দুর্বৃত্তায়নদের মতো আগামী দিনে গোটা দেশ থেকে মুছে যাবে। এই আবেদন জানিয়ে তার জন্য তৃণমূল কংগ্রেসের কর্মীরা সতর্ক থাকবেন। আজকে রশ্মিদার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের পরিবারের প্রতি আর একবার সমবেদনা জানিয়ে সকলকে অভিনন্দন সম্মান জানিয়ে বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, গণেশ মণ্ডল জিন্দাবাদ। ধন্যবাদ সম্মানীয় প্রাক্তন সভাপতি, বর্তমানে জনপ্রতিনিধি এবং কুলতলি ব্লকের